স্বাধীনতা তুমি, বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মহান স্বাধীনতা দিবসে নিউজ 24 এর বিশেষ আয়োজন স্বাধীনতা তুমি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নাহিদ হোসেন, আর আমার সাথে আছেন এবং আমি আছি সুকন্যা আবির। সবাইকে শুভেচ্ছা এবং একই সঙ্গে নাহিদ ভাই আপনাকেও শুভেচ্ছা স্বাধীনতা দিবসের। আমরা আজকে এই স্বাধীনতা তুমি অনুষ্ঠানে আমাদের সহকর্মীরা সারা দেশে বিভিন্ন জায়গায় আছেন। স্বাধীনতা দিবসের নানা আয়োজন আমরা একটু যুক্ত হওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি আমাদের সেটে একজন সম্মানিত অতিথি আছেন, তার সাথেও আলোচনা করব। আমরা একটু অতিথিকে পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন কবি হাসান হাফিজ, যিনি একই সাথে জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি। জনাব হাসান হাফিজ, আমরা আলোচনায় শুরু করি, তারপরে আমরা একটু হয়তো আমাদের সহকর্মীদের কাছে যাব। আপনি একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশে কবিতা চর্চা করছেন, কবিতা লিখছেন, কবিতা সম্পাদনা করছেন। আপনি বেশ একটা লম্বা সময় বাংলাদেশের কবিতার যাত্রা দেখেছেন। বাংলাদেশের বয়স এখন অর্ধ শতাব্দীর বেশি। এই মুহূর্তে স্বাধীনতার 50 বছর পরে যে আমরা 53 বছরে পা রাখছি, কবিতা কতটা স্বাধীন? আজকের 2023 সালের বাংলাদেশে কবিতা কতটা স্বাধীন, কবি কতটা স্বাধীন? আলোচনাটা যদি এই জায়গায় একটু শুরু করি। কবিতা সবসময় স্বাধীন। আমাদের কবিতা কিন্তু একটা অন্য ধরনের ভূগোলের মধ্যে দিয়ে বড় হয়েছে। আমাদের ভাষা আন্দোলন আছে, যেটা পৃথিবীর অন্য ভাষায় কিন্তু নেই সেই অর্থে। সুতরাং আমাদের মুক্তিযুদ্ধ আছে, আমাদের গণ অভ্যুত্থান আছে, ফলে আমাদের কবিতা কিন্তু অন্যভাবে লালিত বর্ধিত হয়েছে। ফলে এটার একটা বিশেষ স্বাতন্ত্র্য আছে। কবিতা সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছে, প্রগতির পক্ষে লড়েছে, মুক্তিযুদ্ধের পক্ষে লড়েছে। আপনারা এই অনুষ্ঠানের যে নাম স্বাধীনতা তুমি, সেটাও কবি শামসুর রহমানের কবিতা থেকে নেওয়া। আমাদের কবিতার মধ্যেই মুক্তিযুদ্ধ সবচেয়ে বেশি প্রতিফলিত হয়েছে। কবিতা যখন দেশ স্বাধীন হয়নি তখন থেকেই কিন্তু স্বাধীনতার একটা আকাঙ্ক্ষা, মুক্তির একটা আকাঙ্ক্ষা আমাদের কবিতার মধ্যে প্রতিধ্বনিত হয়েছে। কিন্তু কবিতার প্রয়োজন তো কখনো ফুরায় না। সময়ের সাথে সাথে মানুষের প্রয়োজন বদলায়, আকাঙ্ক্ষা বদলায়, সেই রকম ভাবে কবিতার প্রয়োজনও বদলায়। এই মুহূর্তে বাংলাদেশের কবিতা চর্চা আপনি কেমন দেখেন? আপনি একটা দীর্ঘ সময়ের কবিতা দেখেছেন। 2023 সালের বাংলাদেশে কবিতায়, সাহিত্যে মুক্তিযুদ্ধ কতটা উপস্থিত আপনি দেখেন, কিংবা তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধের কবিতা কতটা অনুপ্রাণিত হয়? মুক্তিযুদ্ধের কবিতা কিন্তু বর্তমান প্রজন্মের মধ্যে যতটা ঈপ্সিত ছিল সেই রকমভাবে আসে না। কারণটা হচ্ছে যে আমরা সেইভাবে আমাদের উত্তর প্রজন্মের কাছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাটাকে সেভাবে প্রকৃত অর্থে সঞ্চারিত করতে পারি নাই। সেই ব্যর্থতাটা আমাদের আছে। এটা তরুণদের দোষ দিয়ে লাভ নেই। আমরা কিন্তু আমাদের স্বাধীনতার চেতনা এখনও কিন্তু আমাদের স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে লড়াই করতে হয়। সেটা খুবই দুঃখজনক। এত বছর পরে কেন এটা করতে হবে? আমাদের এখন দেশ গড়ার কথা, বিশ্ব মানচিত্রে আমাদের নিজেদের অবস্থান গড়ে তোলার কথা হচ্ছে, সেটা বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু যতটা প্রত্যাশিত ছিল সেইভাবে হচ্ছে না। তার মানে কি, গলতটা কোথায়? স্বাধীনতা বিরোধীরা এখনো দেশে বর্তমান, তাদের সাথে লড়াই করতে হচ্ছে, স্বাধীনতা পক্ষের শক্তিকে, মানুষকে লড়াই করতে হচ্ছে। সেই জায়গায় কবিতার যে অনুপস্থিতি আপনি যেটি বলছেন তরুণদের মধ্যে যে নেই, সেটি যদি থাকতো তাহলে কি এই লড়াই আরো বেগবান হতো কিংবা আরো সহজ হতো? একেবারে নেই তা না, কিন্তু আমি বলছি যে যেই পরিমাণ থাকাটা দরকার ছিল পর্যাপ্ত পরিমাণে নেই। সেটার নানাবিধ কারণ আছে। তো আমি তো বলেছি যে আমাদের যারা আমরা অভিভাবক পর্যায়ে আছি তাদের সেই ব্যর্থতা আছে। আমরা তাদের চেতনাটা তাদের মধ্যে সঞ্চালিত করতে পারি নাই। আর লড়াই করতে হচ্ছে এখনো। লড়াইটা স্তীমিত হয়ে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, আপনি দেখেন। কারণ রাজনীতি কিন্তু এটার সঙ্গে শুধু শিল্প সাহিত্য হিসেবে দেখলে তো হবে না, এটার সঙ্গে তো রাজনীতি যুক্ত। আমাদের অভ্যুত্থানটা, আমার দেশের যেই আবির্ভাবটা হয়েছে বাংলাদেশের, সেটাও কিন্তু রাজনীতির মধ্যে দিয়ে হয়েছে, গণ আন্দোলনের মধ্যে দিয়ে হয়েছে, রক্তাক্ত একটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে হয়েছে। আমাদের বীর মুক্তিযোদ্ধারা আত্মত্যাগ করেছেন, আমাদের মা বোনেরা নির্যাতিত হয়েছেন, তারপরে 7.5 কোটি মানুষ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, বিশাল এক গণহত্যার শিকার হয়েছে এই জাতি। সেগুলির বিচার কিন্তু এখনো হয় না। আমরা এখনো গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি এখন আমরা অর্জন করতে পারি নাই। সেটার জন্য লড়াইটা আমাদেরকে জারি রাখতে হচ্ছে। মুক্তিযুদ্ধ তো 71 সালে সীমাবদ্ধ না, মুক্তিযুদ্ধ কিন্তু একটা চলমান প্রক্রিয়া। সবসময় কিন্তু অন্যায়ের বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে, প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধটা চলতেই থাকে। এটা নানানভাবে একটা ফর্মটা চেঞ্জ হয়, কিন্তু এই লড়াইটা চলতেই থাকে। আমি রক্তস্রোত অশ্রুর প্রণয় যে কবিতাটি আছে, সেটির দুটি লাইন একটু পড়ে শোনাতে চাই। যে স্বাধীনতা সুধা শব্দ, ভালোবাসলে রক্ত নেচে ওঠে, স্বাধীনতা শব্দ আঁকলে আবেগের অস্থির দুলুনি।
মানে আবেগটা কি আর আগের মতো দোলে না এখন, যে কারণে মানুষের পড়ার অভ্যাস কি খানিকটা কমেছে? এখন আপনি দেখবেন যে এখন আমরা কিন্তু একটা তথ্য প্রযুক্তির উৎকর্ষের যুগে প্রবেশ করেছি, সবার হাতে হাতে মোবাইল, স্মার্টফোন, তাই না? আমরা এখন টিকটকের যুগে প্রবেশ করেছি, ফেসবুকিং এর দিকে চলে গেছি। মানুষের পাঠাভ্যাস তো চেঞ্জ হয়েছে, আগের মতো সেটা নেই। আর আমাদের দেশের সাক্ষরতার হারও তো কিন্তু 100% আমরা এখনো উন্নীত হতে পারি, যতই আমরা উন্নয়নের দাবি করি না কেন, কিন্তু সেটার মধ্যেও গলদ আছে। সাক্ষরতার হার আমরা যতটা বলি অতটা কিন্তু প্রকৃত অর্থে না। হ্যাঁ, কিন্তু এটা মানুষকে আগে শিক্ষিত করে তুলতে হবে, স্বাক্ষর করে তুলতে হবে, তারপরে আপনি চর্চাটা হবে, লেখাপড়াটা হবে, মানুষের পাঠাভ্যাস তৈরি হবে। এমনি আমরা কিন্তু একটা পাঠ বিমুখ জাতি বলতে হবে সত্যিকার অর্থে যদি বলি। আমরা কিন্তু সেভাবে পড়াশোনা করি না, আমরা আমাদের ইতিহাসের অতটা খবর রাখি না, আমাদের ভূগোলের, আমাদের নিজস্ব সংস্কৃতির, আমাদের ঐতিহ্যের ততটা আমরা খবর রাখি না। আর এখন তো গ্লোবাল একটা মানে জোয়ার চলছে, তাই না? এখন আপনি হাতের মুঠোর মধ্যে আপনি সমগ্র বিশ্ব পেয়ে যাচ্ছেন, যে কোনো দেশে যে কোনো সময় যোগাযোগ করতে এক ক্লিকেই পৃথিবী। হ্যাঁ, ফলে এইটার সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে কিন্তু আমাদের নিজস্বতা অনেকখানি আমরা হারিয়ে ফেলছি, এই আশঙ্কাটা কিন্তু আছে। আমরা কি একটু কবিতা শুনতে পারি সুকন্যা? কবি যখন আমাদের সামনে আছে। নিশ্চয়ই। আমি একটা বই নিয়ে এসেছি, সেখানে আমার একটা কবিতার আছে, একটা মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতার নাম হচ্ছে দ্বীপ্রসেই ৭১। সোদামাটি ভিজে আছে, চিরদিনই ভেজা থেকে যাবে। রক্ত ঋণ এই প্রিয় মাটি ধারণ করেছে প্রাণ, এই নদী, ফুল, পাখি, তৃণ, কৃতজ্ঞ মানুষ। শহীদের আত্মা ও আবেগ লালন করতে চায় চেতনায় অস্তিত্বের অনুপরমাণু। সেই ত্যাগ, সেই যুদ্ধ, সেই দ্বীপ্র ৭১ বহমান শোণিতের সগর্ব ধারায়। গ্রহণ করেছে সত্যে অনাগত কালও এই দুর্জয় প্রেরণায় নিশ্চিত গর্বিত হবে। অনায়ত্ত থাকবে না, শান্তি, স্বস্তি, প্রগতি, কল্যাণ। অসম্ভব সুন্দর। আলোচনা তো চলছিল, হাসান হাফিজ অনেক কথা বলছিলেন, আমি শুনছিলাম মুগ্ধ হয়ে। আমার একটু জানবার জায়গা থেকে একটু জানতে চাই, যে বলছিলেন যে পাঠ্যাভ্যাসটা আমাদের কমে গেছে, আমাদের কি জানবার আগ্রহটাও কমে গেছে? কারণ আমরা কিন্তু প্রতি বছর দেখি যে আমাদের ভাষার মাসে অমর ২১শে গ্রন্থমেলায় প্রচুর বই প্রকাশিত হয়, এবং সেখানে এবছর আমরা দেখেছি যে কবিতার বইয়ের সংখ্যাটা বেশি। তবে কি জানবার আগ্রহ থেকেই আমরা ভাষা আন্দোলন বলি বা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট বলি, এই বিষয়গুলোটা কি অকপটে থেকে যাচ্ছে কোনো বিষয়ের আড়ালে? মানে কবিতার প্রতি কিন্তু মানুষের একটা সহজাত একটা আকর্ষণ আছে। মানে আপনার শিল্প সাহিত্যের আদি কিন্তু একদম কবিতা। যখন মানুষ লিখতে শেখেনি তখনও কিন্তু মুখে মুখে এই ছড়া আবৃত্তি করত, গাওয়া হতো একসময় কবিতা। আর সবাই আমাদের কবি, আমাদের দেশের আবহাওয়া এরকম যে মানে পরিস্থিতিটাই এমন যে সবাই কবি হয়, কম বয়সে সবাই লেখালেখি করে, কিছুটা কবিতা দিয়েই শুরু হয়। পরে অবশ্য জীবনের বাস্তবতার সঙ্গে সংঘাতের ফলে সেই কবিতা অনেকখানি উবেই যায়, কবিতা শেষ পর্যন্ত টিকে থাকে না। আর আপনি যেটা বইমেলার কথা বললেন, সেখানে সেটা তো ঠিকই, মননশীল বইয়ের তো আমাদের অভাব আছেই। কবিতা একটা সহজ জিনিস, মনে করে যে একটু লিখে ফেললেই হয়। আর এখন তো বই বার করতে তো কিছু টাকা হলেই বই বার করা যায়, এটার তো আর কোনো সেন্সরশিপ নেই, কোনো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় না। ফলে এইখানে কিন্তু মানে অখাদ্য কুখাদ্য বই বের হয় বেশি, সম্পাদনার বালাইটা থাকে না। ফলে ওখান থেকে পাঠকের পক্ষে, ক্রেতার পক্ষে ভালো বই খুঁজে বার করা একটা কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু মানে সুকন্যা বলছিল যে কবিতার বইয়ের সংখ্যা অনেক বেশি, মানে চাইলেই কবিতা লিখে ফেলা যায়, কিংবা কবিতা কি আসলে না, কবিতাটা খুব কঠিন শিল্প। আসলে কবিতা হচ্ছে সবচেয়ে কঠিন শিল্প। আপনি একটি কথার মধ্যে, একটি শব্দের মধ্যে এমন কিছু দোতনা দিতে হবে, ব্যঞ্জনা দিতে হবে, যেটা আপনাকে ভাবাবে, আপনাকে তাড়িত করবে, আপনাকে চিন্তার উদ্রেক করবে। এক লাইনের মধ্যে কিন্তু 10টি লাইন বলতে হবে। এটা গদ্যে কিন্তু আপনি বিস্তারিত বলতে পারেন, খোলামেলা বলতে পারেন। কবিতার মধ্যে ইঙ্গিতময়তা থাকবে, সাংকেতিকতা থাকবে, একটা মানে প্রচ্ছন্ন একটা ভাব থাকবে, যেটা রহস্য একটা থাকবে। আপনি সকালবেলা একটা কবিতা পড়লে একরকম লাগবে, দুপুরবেলা পড়লে একরকম লাগবে, আপনার যখন ক্ষুধার্ত থাকবেন একরকম লাগবে। মানে সেই একই কবিতাটা, হ্যাঁ, একই মানে এক একটা, মানে আপনার এটা পেইন্টিং এর মতো আর কি। একটা পেইন্টিংও আপনি বিভিন্ন সময় দেখবেন, বিভিন্ন সময় এক একটা নতুন নতুন মাত্রা নিয়ে আপনার কাছে উপস্থিত হচ্ছে। তো একটা ভালো কবিতা, একটা শিল্পোত্তীর্ণ কবিতা কিন্তু সেরকমই।
আপনার এক এক সময় এক এক রকম লাগবে, আবার মনে হবে যে নতুন জিনিসটা বোধহয় বার করতে পারছে এখান থেকে অর্থটা। অসংখ্য ধন্যবাদ হাসান হাফিজ আপনাকে। আমাদের সঙ্গে থাকুন দর্শক। আমরা চলে যেতে চাই সাভারে স্মৃতিসৌধ প্রাঙ্গণে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনে স্মৃতিসৌধ প্রাঙ্গণ খুলে দেওয়া হয়েছে। সেখানে রয়েছে আমাদের দুজন সহকর্মী সজল দাস এবং অন্তরা বিশ্বাস। আমরা যুক্ত হচ্ছি সরাসরি তাদের সঙ্গে। সুকন্যা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সৌধ প্রাঙ্গণে রয়েছি। স্মৃতিসৌধ প্রাঙ্গণে মানুষের ভিড়। যখন সকাল থেকেই শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে, রাষ্ট্রীয় পদে আসীন যারা রয়েছেন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তারা সকলে শ্রদ্ধা জানিয়েছেন। এরপরে রাজনৈতিক ব্যক্তিত্বরা শ্রদ্ধা জানিয়েছেন, স্পিকার শ্রদ্ধা জানিয়েছেন, এখন সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন। বেশ কিছু সময় ধরে মানুষের যে ভিড় সেটি কিন্তু বাড়ছে। আর যেহেতু পবিত্র রমজান মাস চলছে, সেই কারণে মানুষের যে উপচে পড়া ভিড় প্রতি বছর থাকে, সেখানে কিছুটা ঘাটতি রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের যে উপস্থিতি সেটি আরো বাড়বে। অন্তরা, এবং সকাল থেকে আমরা দেখছি সূর্যটা উঠি উঠি করেও যেন উঠছে না, অনেকটা মেঘলা পরিবেশ। এটাও হয়তো বা একটি কারণ হতে পারে যে এখনো অনেক বেশি মানুষ এই স্মৃতিসৌধে এসে পৌঁছায়নি যাত্রী সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন করতে। এবং এখানে যারা এসেছেন তাদের অনেকেই আসলে বলছেন যে তারা তাদের পরিবারের যে সদস্যরা রয়েছে তাদেরকে নিয়ে এসেছেন এবং উৎসবমুখর একটি পরিবেশেই আজকের দিনটি তারা পালন করতে চান। যদিও রমজান, যে কারণে আসলে একটু পরেই অনেকে আসবেন এমনটি আসলে মনে করছে অনেকেই। অন্তর, আজকের দিনটি এভাবেই হয়তো শুরু হয়েছিল। 25 মার্চের কাল রাত লাখো মানুষের মৃত্যু, হাজারো মানুষের মৃত্যু, তারপরে জাতির জনকের স্বাধীনতার ঘোষণা, সর্বাত্মক স্বাধীনতার পথে এগিয়ে যাওয়া মুক্তিকামী স্বাধীন চেতা বাঙালিদের। ঠিক এভাবে হয়তো শুরু হয়েছিল। এবং এতক্ষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বন্দী হয়ে গিয়েছিলেন পাকিস্তানিদের হাতে, এবং এরকমই একটা মেঘলা মনই কিন্তু তখন মানুষের ছিল। আজকের দিনটা এরকম মানুষের মনের যে প্রতিচ্ছবি সেটি হয়তো বা আজকের দিনের আকাশে আমরা দেখতে পাচ্ছি। স্টুডিওতে সুকন্যা কথা বলছিলেন। সুকন্যা, আপনারা স্টুডিওতে আমরা শুনছিলাম কবিতা নিয়ে কথা বলছিলেন। আমার সঙ্গে বাংলাদেশ টেলিভিশনের একজন সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার রয়েছেন আমার সঙ্গে। যেহেতু কবিতা নিয়ে কথা বলছিলেন, আমি তার সঙ্গে একটু গান নিয়ে কথা বলতে চাই। স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনার কাছে একটু জানতে চাই, এই যে স্বাধীনতার সময় যে গানগুলো হয়েছে কিংবা তার পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা নিয়ে যে গানগুলো হয়েছে, তারপরে এসে বর্তমান সময়ে স্বাধীনতাকে কেন্দ্র করে যে গান হয় কিংবা হওয়া উচিত, কতটুকু হচ্ছে, কি মনে হয়? সত্যি কথা বলতে কি, আগে যে স্বাধীনতা নিয়ে, মুক্তিযোদ্ধা নিয়ে গান হয়েছে, এসব মন থেকে হয়েছে। যারা সুরকার, যারা গীতিকার, তাদের মন থেকে লিখেছে এবং তারা মুক্তিযোদ্ধার চেতনাকে হৃদয়ে ধরে রেখেছে। এখনকার যে শিল্পী এবং গীতিকার, সুরকার, এরাও লেখে কিন্তু তাদের মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে ওইরকম গভীরভাবে চিন্তা করে না, যার জন্য গান সৃষ্টি হচ্ছে না। যেমন এই যে এখনকার যে গানগুলা স্বাধীনতা, মুক্তিযোদ্ধা নিয়ে গান হচ্ছে, সেটা কিন্তু সেই পুরোনো দিনের গানই। এখন গান সৃষ্টি হচ্ছে না, কারণ মানুষ মন থেকে গান লিখে না, গান সুরও করতে পারে না। মন থেকে গান লেখে না, মন থেকে সুর করে না, কিন্তু স্বাধীনতা, যে লাখো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের, এই জায়গাটি আমরা মানুষের মনে কিংবা এই নতুন প্রজন্মের মনে পৌঁছাতে পারিনি কি? তাহলে কি বলবেন? পৌঁছাতে পারছে, পৌঁছাতে পারে নাই তা না, কিন্তু আরো 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 গভীরে পৌঁছাইতে হবে মুক্তিযোদ্ধার চেতনাকে। কারণ শুধু আমি আসলাম, গেলাম, শুনলাম না, মুক্তিযোদ্ধাকে ভিতরে নিয়ে, হৃদয়ে নিয়ে এটাকে উপলব্ধি করতে হবে এবং বাস্তবে সেটা উদ্ভাবিত করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন সুরকারের সঙ্গে। আমি আপনার সাথে অতিথি রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ, আমার সঙ্গে যারা রয়েছেন, আসলে বাংলার যে 53 বছর পার হলো, বা 53তম স্বাধীনতাই তো আমরা বলবো এটাকে, এই সময়টার মধ্যে অনেক ধরনের উন্নতি সাধন হয়েছে। অর্থনৈতিক উন্নতি, বিজ্ঞানের ক্ষেত্রে উন্নতি, আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রেও নিশ্চয়ই অনেক ধরনের পরিবর্তন এসেছে। তো এখন যারা আছেন আমার সঙ্গে, তারা আসলে বিজ্ঞানের সাথে অনেকটা সম্পৃক্ত বলা যায়। ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি থেকে আপনারা এসেছেন। আসলে আজকের দিনে আপনারা তো এসেছেন, এই ছোট্ট ছোট্ট সদস্যদেরকেও এখানে নিয়ে এসেছেন। অনুভূতিটা কি, আর বাচ্চাদের নিয়ে এসে ওদেরকে কি আসলে শিক্ষাটা দিতে চাইছেন? ধন্যবাদ। আমরা বরাবরের মতো এবারও এসেছি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য।
আমাদের সাথে যেই শিশুরা রয়েছে আমরা সবসময়ই আমরা গত 17ই মার্চে শিশু দিবস এবং বঙ্গবন্ধুর জন্মদিনে কিন্তু শিশুদের নিয়ে আলোচনা অনুষ্ঠান করেছি। আজকেও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা থাকবে মূলত স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে। তাদের মধ্যে যে আমাদের স্বাধীনতার চেতনা, আমাদের যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে চেতনা, এই বিষয়গুলো তাদের মধ্যে সঞ্চারণ করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা চাই বিজ্ঞান নিয়ে গবেষণার পাশাপাশি আমাদের পরবর্তী প্রজন্মকেও বিজ্ঞান মনস্ক এবং দেশপ্রেমী হিসেবে তাদেরকে তৈরি করা। বিজ্ঞান মনস্ক এবং দেশপ্রেমী একটি প্রজন্ম আসলে তৈরি হতে যাচ্ছে, তো সেই জন্য ওদেরকে বিশেষ করে কি শিক্ষা দেওয়া হচ্ছে আপনাদের ইনস্টিটিউশন থেকে? আপনারা কি শিক্ষা আসলে দিয়ে থাকেন ছোটদেরকে? আপনারা জানেন যে একবিংশ শতাব্দী আসলে বিজ্ঞানেরই যুগ। বিজ্ঞানের উন্নতি ছাড়া আসলে কোনোই উন্নতি সম্ভব না। সো আমাদের যেহেতু আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি থেকে, সো বায়োটেকনোলজি গবেষণার মাধ্যমে আমরা আমাদের দেশকে কতটা সমৃদ্ধ উন্নতির পথে নিয়ে যেতে পারি, আমাদের সেই লক্ষ্য। এবং আমাদের বাচ্চারা যারা রয়েছে, আমাদের সমস্ত অ্যাক্টিভিটিসেই আসলে আমরা তাদেরকে সেই অনুপ্রেরণা, উৎসাহ সবসময় দিয়ে থাকি যেন দেশ গঠনে তারা সঠিকভাবে তাদের অবদান রাখতে পারে। অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনাদেরকে। আসলে আমরা সংস্কৃতির কথা শুনছিলাম, বিজ্ঞানের কথাও আসলে শুনছিলাম। দর্শক, অনেক ধরনের বিষয় উঠে আসলো। মানুষের মধ্যে আসলে স্বাধীনতার যে চেতনা সেটি আরো বেশি পৌঁছে দেওয়ার দরকার। বিশেষ করে সাধারণ যে আমাদের যারা শিশুরা রয়েছেন তাদের মধ্যে এই চেতনাটি আরো বেশি প্রবেশ করানো দরকার। এবং এই চেতনা তো শুধুমাত্র একটি বিষয় নিয়ে নয়, আসলে সকল ক্ষেত্রে, সেটি বিজ্ঞানে হোক, অর্থনীতিতে হোক, সংস্কৃতিতে হোক। ঠিকই বলেছেন সুকন্যা। এই ছিল আমাদের কাছে, আমরা রয়েছি সারা দিনব্যাপী। হয়তো শ্রদ্ধা নিবেদন চলবে আজকে, এবং শ্রদ্ধা নিবেদনে করতে আসা মানুষের যে সংখ্যা সেটি কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এবং বিকেল নাগাদ আরো হয়তো বাড়বে। দুপুর দিয়ে বিকেল দিয়ে হয়তো আরো বাড়বে। এই ছিল আমাদের কাছে এখনকার মতো। সুকন্যা, অসংখ্য ধন্যবাদ সজল দাস এবং অন্তরা বিশ্বাস স্মৃতিসৌধ প্রাঙ্গণের সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা আমাদের দুই সহকর্মীর সাথে কথা বলছিলাম, আমরা আবারও একটু আলোচনায় ফিরবো। তার আগে একটা বিরতি নিতে চাই, শুধু একটা প্রশ্ন করে রাখতে চাই জনাব হাসান হাফিজ আপনার কাছে। আপনি কবি সত্তার বাইরেও আপনি একজন সাংবাদিকও বটে, আপনি দীর্ঘ সময় সাংবাদিকতা করছেন। ৭১-এর ২৫শে মার্চের সেই কাল রাতে যে নারকীয় হত্যাযজ্ঞ, সেটিকে গণহত্যা স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশ সরকার অনেকদিন ধরেই চেষ্টা করছে। আন্তর্জাতিক নানান বাতাবরণের কারণে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রীও কিছুদিন আগে বলেছেন যে ভূ রাজনৈতিক নানান উত্থান পতনের কারণে সেটি আমাদের দ্বারা এখনো সেই স্বীকৃতি অর্জন করা সম্ভব হয়নি। সেখানে আসলে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে অভ্যন্তরীণ রাজনীতিতে আসলে বাধাটা কোথায়, কিংবা কি কি জায়গায় আসলে কাজ করা উচিত, এই প্রশ্ন একটু আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, নিউজ 24 এর বিশেষ অনুষ্ঠান স্বাধীনতা তুমিতে একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ অনুষ্ঠান স্বাধীনতা তুমিতে। আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাহিদ হোসেন, আমার সাথে আছেন সুকন্যা আমির। আমরা বিরতির আগে যে প্রশ্নটি করেছিলাম জনাব হাসান হাফিজ, আপনি আপনার অভিজ্ঞতায় নিশ্চয়ই দেখেছেন যে ৭১-এর ২৫শে মার্চের যে গণহত্যা এবং পুরো মুক্তিযুদ্ধের সময়কালীন যে হত্যাযজ্ঞ, যে নারকীয় হত্যাযজ্ঞ, সেটির আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আরও ৫ বছর আগে থেকে বাংলাদেশ সরকার কাজ করছে। কিন্তু জাতিসংঘের নিয়ম কানুন মেনে এই আন্তর্জাতিক স্বীকৃতি, গণহত্যা হিসেবে স্বীকৃতি পাওয়াটা, জাতিসংঘের স্বীকৃতি পাওয়াটা খানিকটা জটিল, সময় সাপেক্ষ বটে। কিন্তু অনেক দেশ ইতিমধ্যে এটিকে গণহত্যা বলে স্বীকৃতি দিয়েছে। সবশেষ জাতিসংঘ আর্মেনিয়ার গণহত্যাকে গণহত্যা বলে স্বীকৃতি দেওয়ার পর আর কোনো গণহত্যা স্বীকৃতি পায়নি। আমাদের সামনে রোহিঙ্গার যে জেনোসাইড সেটি রয়েছে, সেটিকেও অনেক দেশ গণহত্যা বলছে। তখনই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে রোহিঙ্গা গণহত্যা যদি গণহত্যা হয় তাহলে ৭১-এরটা কি, ৭১-এর ভয়াবহতা কয়েক গুণ বেশি। সেই জায়গায় আসলে আপনার মন্তব্য কি, আপনার অভিজ্ঞতায় যে আন্তর্জাতিক যে সব শক্তি এইটিকে স্বীকৃতি দেওয়ার পেছনে সমর্থন যোগাতে পারে, তারাই ৭১-এ কেউ পরোক্ষ, কেউ প্রত্যক্ষভাবে বাংলাদেশের বিরুদ্ধে ছিল, কেউ কেউ প্রত্যক্ষভাবে পাকিস্তানের সমর্থন দিয়েছিল। সেই সব রাজনৈতিক উত্থান পতনের কারণে কি আসলে এটি পাওয়াটা খানিকটা জটিল হয়ে উঠছে? এটা এত সরলীকরণ করে এটার উত্তর দেওয়া যাবে না। আসলে আমরাই কিন্তু আমাদের দাবিটাকে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি। আমাদেরকে প্রমাণ করতে হবে যে পাকিস্তানিরা আমাদের উপরে গণহত্যা চালিয়েছিল এবং এটা সাধারণ গণহত্যা ছিল, এটা একটা ছিল সুপরিকল্পিত হত্যাকাণ্ড এবং জাতিতাত্ত্বিক বিনাশের একটা
ষড়যন্ত্র এবং এটার জন্য নির্যাতিত হয়েছিল 7.5 কোটি মানুষ ধারাবাহিকভাবে। এবং এই যে 25শে মার্চে যে কালরাত্রির যে হত্যাকাণ্ড, সেটাও কিন্তু হঠাৎ করে হয়নি, এটা কিন্তু আগের থেকে প্ল্যান করে করা হয়েছিল। এবং সেগুলি পাকিস্তানি যারা সেনাবাহিনীর এখানে কর্মকর্তা ছিল তারা যে বই লিখেছেন সেগুলির মধ্যেও রয়েছে। এখন আমাদের এই গণহত্যা প্রমাণ করাটা এটা খুব কঠিন কিছু না, কিন্তু আমরা বোধহয় সেইভাবে কাজটা করিনি। আপনি দেখবেন যে এটা হবে, অবশ্যই আমরা আশাবাদী, অবশ্যই একদিন না একদিন হবে। আপনি জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে যারা যুদ্ধাপরাধী ছিল তাদের বিচার হয়েছে অনেক দিন ধরে হয়েছে। আমাদের দেশেও যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, এখনও বাকি আছে, সেটা এই প্রক্রিয়াটা চলমান আছে। তো এই আন্তর্জাতিক গণহত্যার স্বীকৃতিটার জন্য যেরকম গবেষণা দরকার, যেভাবে প্রতিষ্ঠা করা দরকার, সেটা আমরা এখনো করতে পারিনি। গবেষণা হয়েছে, কিন্তু সেগুলি বেশিরভাগ হয়েছে বাংলা ভাষায়, কিন্তু এটা হতে হবে ইংরেজি ভাষায় কিংবা অন্যান্য ভাষায়, তাহলে বিশ্ব সমাজের কাছে আমরা এটা প্রতিষ্ঠা করতে পারবো। এবং পাকিস্তানকে অবশ্যই ক্ষমা চাইতে হবে তাদের এই অপরাধের জন্য। তারা কিন্তু এখনো ক্ষমা চায় না, সেই অর্থে এই নামে মাত্র চায়, কিন্তু সেটা ঠিক না কোনোভাবেই। এবং আমাদের ক্ষতিপূরণ করতে হয়, আমাদের যে সম্পদের ক্ষতি হয়েছে, যে অর্থনৈতিক যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের যে জাতিতাত্ত্বিক যে ওদের প্রতিশোধ স্পৃহার প্রতিহিংসার আমরা শিকার হয়েছি, গণহত্যা করেছি, সেটাকে আমরা প্রমাণ করব। এবং অবশ্যই আমরা একদিন না একদিন মানে স্বীকৃতিটা আদায় করতে সক্ষম হব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু আমরা আদায় করেছি অনেক পরে, কিন্তু 52-র অনেক পরে। সেটার জন্য আন্তর্জাতিক একটা এফর্ট লাগবে। সবার আগে তৈরি করতে হবে আমাদের নিজেদেরকে। আমরা গণহত্যা হয়েছে, আপনি জানেন চুকনগর বলে একটা জায়গা আছে খুলনায়, সেখানে হাজার মানুষকে একদিনে হত্যা করা হয়েছে। তো এখন একটা প্রশ্ন উঠে যে হাজার মানুষকে একটা গ্রামে ছিল না, আসলে ভারতে যাওয়ার জন্য যে হিন্দু সম্প্রদায়ের অনেকে জড়ো হয়েছিল। আমরা এই 25শে মার্চে আমরা জাতীয় প্রেস ক্লাবে এই বিষয়ে একটা আলোচনা করেছিলাম, সেখানে এই কথাগুলি উঠে এসেছিল। তো ওইখানে অনেকে জড়ো হয়েছে, তাদেরকে ব্রাশ ফায়ার করে মারা হয়েছে। সেই একটা ভদ্রা নামে একটা নদী আছে, সেই নদী রক্তে লাল হয়ে গিয়েছিল। তো সেগুলি প্রমাণ করা সম্ভব। চুকনগরে কিন্তু একটা গণহত্যা মিউজিয়ামও আছে, অধ্যাপক মুনতাসির মামুন, আমাদের মামুন ভাই সেখানে কাজ করছেন। সেই মুক্তিযুদ্ধ জাদুঘর যেরকম প্রতিষ্ঠা হয়েছিল, গণহত্যা মিউজিয়াম একটা হয়েছে ওইখানে, সেটা খুলনায় চুকনগরে হয়েছে। তো সেটা বেসরকারি উদ্যোগে হয়েছে, এবং সরকারের পক্ষে এককভাবে এটা করা সম্ভব না, বেসরকারি উদ্যোগে। এবং আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়, আমাদের যারা আছে প্রবাসী বাংলাদেশি, তাদেরকেও এটাতে উদ্যোগ নিতে হবে। একটা সম্মিলিত উদ্যোগ নিলে অবশ্যই এটা করা সম্ভব। খুব বেশি সময় তাতে লাগবে বলে মনে হয় না। কিন্তু মানে আপনার কি মনে হয় যে এখন এই যে 52 বছর, এই সময়ে মুক্তিযুদ্ধের এই হত্যাযজ্ঞ, গণহত্যা প্রমাণ করার জন্য যেসব তথ্য উপাত্ত আমাদের সংগ্রহে থাকার কথা, 75-এর পট পরিবর্তিত সময়ে একটা লম্বা সময়ে যখন দেশবিরোধী শক্তির একটা বড় আস্ফালন ছিল এই দেশে, তখন অনেক তথ্য উপাত্ত নষ্ট হয়ে গেছে, যেগুলো আলামত নষ্ট হয়ে গেছে, সেটা ঠিক। এবং যারা প্রত্যক্ষদর্শী অনেকে বেঁচেও নাই এখন। তো সেটা কিন্তু আমাদের আরো আগেই যদি আমরা শুরু করতে পারতাম এই প্রক্রিয়াটা, তাহলে এটা এতদিনে অর্জিত হয়ে যেত। তো সেই উদ্যোগের একটা অভাব ছিল আমাদের। আর সদ্য স্বাধীন বাংলাদেশে তো আমরা ততটা ওইভাবে সচেতন হয়ে উঠিনি, সেই সময়টা খুব সংক্ষিপ্ত ছিল, ফলে এই ধারাবাহিকতাটা থাকেনি। কিন্তু এখনও করা সম্ভব, এটা প্রমাণ করা কঠিন কিছু না। ওইটার জন্য গবেষণা লাগবে, এবং অন্য ভাষা, ইংরেজি ভাষা সহ আরও বড় ভাষায় এই গবেষণাগুলি করতে হবে। এবং ইন্টেলেকচুয়াল বুদ্ধিবৃত্তিক যে মহল আছে বিশ্বের, সেখানে অনেকখানি তারা সচেতনতা আমরা তৈরি করতে পেরেছি। তো এইটা আশা করা যায় যে এটা অচিরেই আমরা এটা অর্জন করতে পারবো। এবং আমি যদি মানে বিদেশেও তো অনেক জায়গায় নিশ্চয়ই এখনো অনেক তথ্যপাত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। যদি সুকন্যা নিশ্চয়ই বলতে পারবেন তারেক মাসুদের মুক্তির গান, যে একদম বেসমেন্টে ফেলে রাখা ফিল্ম থেকে বের করা, সেই রকম নিশ্চয়ই এখনো খুঁজলে অনেক উপাত্ত পাওয়া যাবে। উদ্যোগটা দেখছি না কেন, কে আসলে উদ্যোগটা নেবে? সরকার শুধু নেবে নাকি বেসরকারি? না, আমি বলেছি যৌথভাবেই করতে হবে, সরকারের একার পক্ষে সম্ভব না। বেসরকারি উদ্যোগে হচ্ছে, কিন্তু গবেষণা হচ্ছে, কিন্তু সেটা পর্যাপ্ত না, কিন্তু এটাকে আরো বাড়াতে হবে। বেসরকারি উদ্যোগটা লাগবে, সরকারি উদ্যোগটাও লাগবে, দুইটা একটা সমন্বিত একটা উদ্যোগ হলেই আমরা আমাদের লক্ষ্যটা অর্জন করতে পারবো। কিন্তু যে শব্দটি আপনি ব্যবহার করলেন, সমন্বিত উদ্যোগ, এই সমন্বয়টা কোথায় পাওয়া যাবে? সমন্বয়ের তো অভাব আছেই, না হলে তো আমরা এতদিনে এটা পেয়েই যেতাম, তাই না? সমন্বয়ের একটা অভাব তো আছেই। তো কাজ হচ্ছে না যে তা না, কাজ হচ্ছে। এই যে চুকনগরে যে গণহত্যা মিউজিয়াম হলো, সেগুলি, তারপরে আপনি যেটা তারেক মাসুদের কথা বললেন, সেটা যে উদ্ধার করে এনেছে, এই গবেষণাগুলি হচ্ছে না, এটা তো আমরা জানতামই না।
কিন্তু সত্যিকারের সেই এগুলি অরিজিনাল ফুটেজ তো পাওয়া গেছে। তো এরকম চেষ্টা চরিত্র করলে আরও অনেক কিছু পাওয়া যাবে, অবশ্যই আমরা আশাবাদী। এবং তিনি কিভাবে লিয়া লেভিনকে খুঁজে বের করেছিলেন সেটি একটি লম্বা গল্প। সুকন্যা, আমার মনে হয় আমরা আরেকজন সহকর্মীর কাছে একটু যেতে পারি। আমরা কথা শুনছিলাম, এবার আমরা চট্টগ্রামে স্বাধীনতা দিবসের যে নানা আয়োজনগুলো চলছে সেই আয়োজনের সর্বশেষ পরিস্থিতি জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শেখ জায়েদ। আজকের এই শিশু কিশোর সমাবেশে উপস্থিত মাননীয় কমিশনার, চট্টগ্রাম বিভাগ, সুকন্যা, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। আমরা যেটি এখন আছি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে, এখানে জেলা প্রশাসনের উদ্যোগে সমন্বিত কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। এখানে বাংলাদেশ পুলিশ, এছাড়া কারারক্ষীরা যারা আছেন, ফায়ার সার্ভিস, বিএনসিসি, এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এখানে আছেন। তারা এখানে এই কুচকাওয়াজে অংশগ্রহণ করছেন। বর্তমানে এখন কথা বলছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, তিনি বক্তব্য রাখছেন। এখানে আসলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ আমিনুর রহমান, উপস্থিত আছেন চট্টগ্রামের পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, উপস্থিত আছেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রামের পুলিশ সুপার আছেন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধাগণ কিন্তু এই যে মঞ্চ আছে সেই মঞ্চে অবস্থান করছেন। অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে অংশগ্রহণ করছেন। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু আমরা যেটি দেখছি এর মধ্যে এই এম এ আজিজ স্টেডিয়ামে কিন্তু তারা এসেছেন। আর যারা কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন, পুলিশ বাহিনী, জেলা পুলিশ, সিএমপি, আনসার বাহিনীর সদস্যরা, এছাড়া কারারক্ষীরা যারা আছেন, ফায়ার সার্ভিসের সদস্যরা প্যারেড অধিনায়ক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক, জেলা পুলিশ চট্টগ্রাম। আনুষ্ঠানিকভাবে শুরু হবে। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এর মধ্যে এখানকার যে স্টেডিয়ামের গ্যালারিতে তারা অপেক্ষমান আছেন। এখন জাতীয় ধ্বনি দেওয়া হচ্ছে। জাতীয় ধ্বনি দেওয়া হলো, এরপর আনুষ্ঠানিকভাবে মূলত কুচকাওয়াজটি শুরু হবে। আর এরপর এই আনুষ্ঠানিকতার পরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন উদ্যোগে আয়োজন রয়েছে। এছাড়া নৌবাহিনীর জাহাজ প্রত্যাশা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হচ্ছে আজ। এই হচ্ছে চট্টগ্রামের স্বাধীনতা দিবসের কর্মসূচির খবর। ফিরছি সুকন্যা আপনার কাছে। দর্শক, সারা দেশব্যাপী স্বাধীনতা দিবস উপলক্ষে চলছে নানা আয়োজন। আমরা চট্টগ্রামে ছিলাম, সেখানে ছিলেন আমাদের সহকর্মী শেখ জায়েদ। আমরা আবারও আলোচনায় ফিরছি। আমাদের সঙ্গে আছেন কবি হাসান হাফিজ। আমরা আলোচনা করছিলাম, এই মুহূর্তে আমাদের একটি বিরতি নিতে হচ্ছে, তবে বিরতির আগে আমার একটি ছোট্ট জিজ্ঞাসা রয়েছে আপনার কাছে। সেটি হচ্ছে যে সম্প্রতি খুলনাতে একটি সেশনও হয়েছে গণহত্যা বা জেনোসাইডের উপরে, এবং যদি বলি যে শিল্প সংস্কৃতিতে নানা উপায়ে এবং নানা মাধ্যমে গণহত্যার বিষয়ভিত্তিক যেই আলোচনা বলি বা শিল্পকর্মগুলো বলি সেগুলো উপস্থাপন করা হয় এবং একটি এক্সিবিশনেরও আয়োজন করা হয়েছিল। কিন্তু আমরা যদি পাশাপাশি দেখি যে টেলিভিশন নাটক বা মঞ্চ বা চলচ্চিত্র, এই কয়েকটি মাধ্যমে 26শে মার্চ বা 16ই ডিসেম্বর বা 21শে ফেব্রুয়ারি যদি বলি, এই যে দিবস ভিত্তিক যে আয়োজনগুলো ইতিহাসের, সেই বিষয়গুলো একেবারেই যদি বলি যে একেবারেই উপস্থাপন করাও হচ্ছে না। এই জায়গাটায় আসলে আমাদের ঘাটতি কোথায় এবং আমাদের প্রতিবন্ধকতাগুলোই কোথায়, এই বিষয়ে আপনার কাছে জানবো। তবে তার আগে দর্শক, নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, স্বাধীনতা দিবসে নিউজ 24 এর বিশেষ আয়োজন স্বাধীনতা তুমি, এই অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম আমাদের বিশেষ অতিথি কবি হাসান হাফিজের সঙ্গে, এবং আপনাদের সঙ্গে আমরা ছিলাম সুকন্যা আমির এবং আমি নাহিদ হোসেন। আমরা আলোচনায় ফিরি। সুকন্যা যে প্রশ্নটি করেছিল সংক্ষেপে আরেকবার মনে করে দিতে চাই। গান কবিতা নিয়ে কথা হলো, সাহিত্যে কিংবা চলচ্চিত্রেও কি আসলে মুক্তিযুদ্ধের যে একটি দৃঢ় অবস্থান ছিল, চলচ্চিত্রের মধ্য দিয়ে, চলচ্চিত্র লার্জার দ্যান লাইফ ইমেজ বলা হয়, সবচেয়ে বড় গণমাধ্যম, এইখানেও কি আসলে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এই বিষয়গুলো খানিকটা কম উঠে আসছে, প্রজন্মের কাছে কম পৌঁছাচ্ছে? আপনার পর্যবেক্ষণের সঙ্গে আমি একমত। কারণ মুক্তিযুদ্ধকে নিয়ে যত চলচ্চিত্র হওয়া দরকার ছিল তা অর্ধেকও হয়েছে বলে আমি মনে করি না। আমার
ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি সাংবাদিক হিসেবে, আমি চাষী নজরুল ইসলাম, নিশ্চয়ই আপনি নাম জানেন, বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, উনি একাধিক মুক্তিযুদ্ধের চলচ্চিত্র পরিচালনা করেছেন। ওনার একটা ইন্টারভিউ আমি করেছিলাম, উনি বলেছিলেন যে মুক্তিযুদ্ধের চলচ্চিত্রের প্রশ্নে সব সরকারই কৃপণ। এটা উনি বলেছিলেন যে মুক্তিযুদ্ধের পক্ষে সরকার বলেন, বিপক্ষে সরকার বলেন, এটা যেই অনুদান দেওয়া হয় এটা তো খুবই সামান্য। এখন একটা ফিল্ম তৈরি করতে প্রচুর টাকার দরকার হয়, একটা ভালো মানের ফিল্ম তৈরি করতে হলে, আর সেটাকে কিন্তু এখন আবার মানুষের কাছে পৌঁছাতে হবে। এই ক্ষেত্রে কিন্তু ভর্তুকি দিয়ে হলেও এটা করতে হবে, সরকারকে করতে হবে। চলচ্চিত্র যেহেতু আপনি বললেন সর্বগ্রাসী মাধ্যম, এবং এটা শিক্ষিত নিরক্ষর সব মানুষের কাছে এটা পৌঁছতে পারে, এবং এটা যদি আমরা ডাব করতে পারি তাহলে আমরা আন্তর্জাতিকভাবেও আমরা এটা, আমাদের মধ্যে নতুন নির্মাতা আসছেন, প্রতিভাবান অনেক নির্মাতা আসছেন, তাদেরকে যদি আমরা এদিকে উদ্বুদ্ধ করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো চলচ্চিত্র পেতে পারি। আর সাহিত্যের কথা বললেন, যেটা একটা সে হতাশারও কারণ নেই, নতুন শক্তিমান নিশ্চয়ই লেখক আসবেন ভবিষ্যতে গবেষণা করে, আরও সুন্দর একটা, আরও অনেক মহৎ শিল্প আমরা পাবো আশা করা যায়। কারণ একটা কিন্তু 53 বছর আমাদের হয়েছে, একটা এটা খুব বেশি সময় না মহাকালের হিসাবে, কিন্তু এটা সময়টা খুব বেশি বড় না। একটা আবেগটাকে থিতিয়ে দিতে হয় আর কি, একটু স্থিত হতে হয়, তাই না? মানে আর এখন যারা আমাদের কাজটা হবে যে যারা মুক্তিযোদ্ধা যারা বেঁচে আছেন, যারা নির্যাতিত হয়েছেন, তাদের ইতিহাসটাকে আরও বিস্তারিতভাবে তুলে ধরা, সংরক্ষিত করা, সেটা কিন্তু আমরা আমাদের ল্যাকিং অনেকখানি হয়েছে, অনেক ক্ষতি হয়ে গেছে। আপনি যেটা বললেন যে অনেক আলামত নষ্ট হয়েছে, তথ্য উপাত্ত নষ্ট হয়েছে, এবং বহু দেশে বাইরেও কিন্তু অনেক তথ্য উপাত্ত আছে। মেধাবী তরুণরা যদি আসে এক্ষেত্রে এগিয়ে, তাদেরকে উৎসাহিত করতে হবে। এটার জন্য কিন্তু একটা সরকারেরই এটা বড় উদ্যোগটা নিতে হবে, এটা বেসরকারি খাতে হবে না। কিন্তু সেরকম হলে কিন্তু আমরা আশাবাদী যে ভবিষ্যতে হবে, হতাশার কোনো কারণ নেই। আপনি দেখবেন স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান মানায়, কিন্তু বাচ্চাদের জন্য মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, মুক্তিযুদ্ধের ছবি আঁকার জন্য একটা অংশ থাকে, বড় অংশ থাকে, এবং দেশের ছবি আঁকার জন্য একটা থাকে। কিন্তু বাচ্চারা সেইভাবে কিভাবে দেখছে দেশকে, কিভাবে দেখছে আমাদের মুক্তিকে, কিভাবে দেখছে আমাদের স্বাধীনতা সংগ্রামকে, বাবা মার কাছে শুনছে, শিক্ষকের কাছে শুনছে, তাদের মধ্যে কিন্তু সেই চেতনাটা আমরা সঞ্চালিত করে দিচ্ছি। এটাকে আরও বাড়াতে হবে, আরও সংহত করতে হবে, আরও শিল্পিত করতে হবে, আরও কার্যকর করতে হবে, তাহলেই কিন্তু হতাশার দিকটা আমাদের কেটে যাবে। আচ্ছা, আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম যে অংশ সেটির একদম শেষ পর্যায়ে আলোচনা অনেকখানি করলাম, আমরা শেষে আরেকটা কবিতা শুনতে চাই। তারপর যদি মানে অনেক হতাশার কথা শুনলাম, কিন্তু আবার সম্ভাবনার কথাও শুনলাম, প্রেরণার কথা শুনলাম, আমরা একটি কবিতার মধ্য দিয়ে সেটাকে আরো উজ্জীবিত করতে চাই। ছোট্ট একটা কবিতা পড়ি, এটার নাম হলো মুক্তিযুদ্ধ। মৃত্যুর বাগানে তুমি স্বপ্ন কুড়ি, সঞ্জীবনী ফুল, ধ্বংস তাণ্ডব ক্ষয় অস্থির প্রলয়ে জীবনের জয়স্তম্ভ লাল, পতাকায় প্রাণরস নিমগ্ন সবুজ, রক্তরঙা দুর্জয় সাহস, মাটি শ্যামলিমা ফুরে কি অদ্ভুত অপরূপ সশস্ত্র উত্থান। প্রতিটি শব্দে এক একটি আমাদের মানুষ যে মুক্তিযুদ্ধ করেছে, যে সেই এটা একটা জনযুদ্ধ ছিল, যারা কখনো অস্ত্র হাতে নেয়নি, কৃষক, শ্রমিক, চাষি, মজুর, ছাত্র, সবাই মিলে একটা মানে একটা দেশব্যাপী একটা সর্বাত্মক একটা যুদ্ধ হয়েছিল। সেই কারণেই পাকিস্তানিরা হেরে গেছে। এত অত্যাধুনিক একটা আধুনিক অস্ত্রে সজ্জিত একটা সেনাবাহিনীকে আমরা পরাস্ত করতে সক্ষম হয়েছি, এবং অবশ্যই আমরা ভারতকে এটা আমাদের কৃতিত্ব দিব এবং আমাদের কৃতজ্ঞতা জানাবো যে তারা আমাদেরকে সর্বাত্মক সহায়তা দিয়েছে, এবং আমরা এই স্বাধীনতার মহান দিনে বীর মুক্তিযোদ্ধাদেরকে রক্তিম অভিবাদন জানাবো, কৃতজ্ঞতা জানাবো। যারা লাঞ্ছিত হয়েছেন, যারা ত্যাগ স্বীকার করেছেন, মুষ্টিমেয় রাজাকার আলবদর, আল শামস এবং পাকিস্তানি সেনাবাহিনীর এদেশীয় দোসর অল্প সংখ্যক লোক বাদে সবাই কিন্তু ত্যাগ স্বীকার করেছে, সবাই মুক্তিযোদ্ধা। আমি বলবো অস্ত্র হাতে নিলেই সবাই মুক্তিযোদ্ধা হয় না। যারা ত্যাগ স্বীকার করেছে, যারা মানে মা বোন হারিয়েছে, আত্মীয় স্বজন হারিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, তাদের সবাই আরকে আমি মুক্তিযোদ্ধা বলতে চাই। নিঃসন্দেহে। কবি হাসান হাফিজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্বাধীনতা তুমি অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আমরা আরেকটা বিরতি যাব, তার আগে আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় জানাচ্ছি এই অনুষ্ঠান থেকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, স্বাধীনতা তুমি অনুষ্ঠানে আরেকটা বিরতি নিচ্ছি, তবে বিরতির পর ফিরে এসে আরো একজন নতুন অতিথির সাথে আলোচনা হবে। আমরা নিশ্চয়ই সারা দেশের সহকর্মীরা আছেন, তাদের কাছেও আরো নতুন তথ্য নিয়ে জানতে চাইব। একটা বিরতি নিচ্ছি।
দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত আপনাদের সকলকে স্বাধীনতা দিবসে নিউজ 24 এর বিশেষ আয়োজন স্বাধীনতা তুমি অনুষ্ঠান থেকে। আপনাদের সঙ্গে আমি আছি সুকন্যা আমির এবং আমার সঙ্গে আছেন আমি নাহিদ হোসেন। বিরতির আগে আমরা একজন অতিথির সাথে কথা বলছিলাম, বিরতির পর আমাদের সাথে নতুন একজন অতিথি যোগ দিয়েছেন। শুরুতে একটু তাকে পরিচয় করে দিতে চাই। আমাদের সবার প্রিয় মুখ কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীনতা তুমি অনুষ্ঠানে। আমরা বিরতির আগে কবি হাসান হাফিজ আমাদের সাথে ছিলেন, তার সাথে আমরা কবিতা নিয়ে অনেক কথা বলেছি, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছি। আপনার সাথে সাহিত্য নিয়ে কথা তো বলবোই, তবে তার আগে একটু স্মৃতিচারণ শুনতে চাই। ৭১-এ আপনি তখন পাকিস্তান মিলিটারিতে ইন সার্ভিস চিকিৎসক, মুক্তিযুদ্ধের সময়টাতেই আপনি বলা যায় কার্যত অবরুদ্ধ ছিলেন। অবশ্যই সেই অবরুদ্ধ সময়ের একটু স্মৃতিচারণ যদি করেন সংক্ষেপে। দেখো, এটা খুব মানে কি বলবো, দুর্ভাগ্যের ব্যাপার যে আমরা মেডিকেল থেকে ডাক্তারি পাশ করে আমরা প্রথমে যে চাকরিটা নিলাম, আমি এবং আমার কতিপয় বন্ধু বান্ধব, আমরা ক্লাসমেট, সেটা হচ্ছে 1967 সনে। আমারও আগে আমার বন্ধুরা হয়েছিল, আমি কমিশন হই পাকিস্তান মিলিটারিতে, আমি ওখানে চাকরি নিলাম 1967 সনে। আমার মনে আছে 31শে জানুয়ারি আমি এই কাজে জয়েন করি মেডিকেল অফিসার হিসেবে, এবং আমার র্যাঙ্ক প্রথমেই হয়ে গেল ক্যাপ্টেন র্যাঙ্ক থেকে আমাদেরকে ইমার্জেন্সি কমিশনে মেয়েদেরকে চাকরি দেওয়া হতো। পাকিস্তানে তখন কিন্তু কোনো বাঙালি খুব কম ছিল, ডাক্তার হিসেবেই হোক বা অন্যভাবেই হোক খুব কম ছিল, এবং আমরা তখন দল বেঁধে ওখানে জয়েন করেছিলাম এই জন্যেই যে পাকিস্তান মিলিটারিতে আমরা যাব এবং আমরা সেখানে কর্মরত অবস্থায় থাকব। তখন তো আমাদের কোনো ধারণাই ছিল না যে আমাদের দেশটি একটি নতুন দেশের নতুন অভ্যুদয়ের দিকে এগোচ্ছে। তো আন্দোলন চলছিল অবশ্যই 66 সনে যখন বঙ্গবন্ধু 6 দফা দেন, তখন থেকে আন্দোলন চলছিল, কিন্তু আমরা তো ওইভাবে চিন্তা ভাবনা করতে পারিনি, তখন সবাই আমরা পাকিস্তানি ছিলাম। তো আমি যখন ওখানে কমিশন হই তখন 67 সনে, তারপর থেকে আমি কাজ করতে থাকি, কিন্তু তারপর থেকে দেখলাম দেশের ভেতরে একটার পর একটা গণ অভ্যুত্থান এবং মানুষের যে অস্থিরতা এবং মানুষের যে দাবি দেওয়া, মানুষের যে সংগ্রাম শুরু হয়ে গেল কিন্তু। এবং তোমার মনে আছে 70-এ তোমাদের জন্মই হয়নি, 70-এ একটি ভীষণ ঘূর্ণিঝড় হয়েছিল, সেই ঘূর্ণিঝড়ে লক্ষাধিক মানুষ মারা গিয়েছিল, গাছের ডালে মানুষ ঝুলেছিল মরে মানে বন্যায় এবং ঘূর্ণিঝড়ে। এবং তখন যিনি ইয়াহিয়া খান ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট, তিনি কিন্তু একবারও আমাদের এই বাংলাদেশে এসে দেখেননি মানুষের দুঃখ দুর্দশা। তিনি বাংলাদেশের ওপর দিয়ে উড়ে চীন দেশে গিয়েছিলেন কোনো একটা কনফারেন্সে, কিন্তু উনি কখনোই বাংলাদেশে আসেননি যে বাংলাদেশের মানুষ কীভাবে কি দুর্দশার ভিতরে আছে। তারপর থেকেই দেশের মানুষের ভিতরে একটা অন্য ধরনের একটা জাগলো, একটা বিদ্রোহ, এবং বুঝতে পারলো যে না, এই দেশের সঙ্গে আমাদের থাকা চলবে না, কারণ তারা কখনোই আমাদেরকে সেই চোখে দেখে না। তো তারপরে তো আমি যখন স্বাধীনতা 25শে মার্চের কথা বলি, 25শে মার্চ যখন হলো তখন আমি মিলিটারিতে কর্মরত। সেদিন রাতে আমি গ্রিন রোডের বাসায় ছিলাম, ওটাও কিন্তু মিলিটারিদের বাসায় ছিল, গ্রিন রোডের বাসায় ছিলাম। রাতের বেলা আমরা চারপাশে মানুষের আর্তনাদ, তারপরে আগুন জ্বালানো, তারপরে গুলির শব্দে যখন জেগে উঠলাম ঘুম থেকে, রাত তখন 11টা 12টা, তাকে দেখলাম চারদিকে দাও দাও করে আগুন জ্বলছে। আমি ছিলাম গ্রিন রোডের কাছেই ছিল কারণ বাজার, এবং ওখানে দেখছিলাম আগুনের হলকা উঠছে, মানুষজনের আর্তনাদ। আরেকদিকে ছিল পুলিশের, ওই দিকে আমরা ছিলাম ডান পাশে, যেটা ধানমন্ডির দিক, যে পুলিশের যে ফাঁড়ি ছিল সেখান থেকে আমরা আর্তনাদ শুনছি, আগুন জ্বালানো দেখছি। সে একটা ভয়াবহ অবস্থা। এবং আমরা যখন ভয় ছুটে উঠে জানালা দিয়ে দেখলাম একটা ম্যাগনেসিয়াম বাল্ব না কি যেন, সেটা ফাটালেই সঙ্গে সঙ্গে দিনের মতো আলো হয়ে যাচ্ছে। সেই দিনের আলো মনে হয় দিনের থেকেও বেশি আলো, সেই আলোতে সমস্ত কিছু দেখা যাচ্ছে যে কে কোথায় লুকিয়ে আছে, এবং সেইগুলো দেখে তারা বন্দুকের গুলি ছুটছে। সেটা এখন একটা মনে হয় বিভৎস একটা দুঃস্বপ্নের মতো, কিন্তু সেই দুঃস্বপ্নের ভেতর দিয়ে আমরা বেরিয়ে এসেছি। আমি একটু আপনার অনুমতি নিয়ে আপনাকে একটু থামাই। আমি একটু জাতীয় স্মৃতিসৌধে আমাদের একজন সহকর্মী প্রস্তুত আছেন, আমি একটু তার কাছ থেকে ঘুরে আসতে চাই। আমার সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন স্মৃতিসৌধ থেকে আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস, সজল দাসও সেখানে আছেন। আমরা একটু তাদের কাছ থেকে ঘুরে আসতে চাই। অন্তরা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে?
স্মৃতিসৌধে আছি এবং এখানে অগণিত মানুষ আসলে ভিড় করেছে এবং সকাল থেকেই মানুষ আসছিল, এখন ভিড়টা অনেকটা বেশি বলতে পারেন। এবং কিছুক্ষণ আগেই বিএনপির পক্ষ থেকেও জাতিসূর্য সন্তানদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আমরা যে পতাকাটির সামনে দাঁড়িয়ে আছি, এটি ইকবাল সিদ্দিক কলেজ রাজেন্দ্রপুর গাজীপুরের থেকে এসেছে এই শিক্ষার্থীরা, এবং তারা তাদের শিক্ষকদেরকে সঙ্গে নিয়ে এই শিক্ষার্থীরা এসেছে। আমরা শিক্ষকদের সঙ্গে একটু কথা বলতে চাই যে তারা আসলে কি শিক্ষাটি দিতে চাইছে এই শিক্ষার্থীদের। তবে তার আগে একটু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাই। এই বিশাল পতাকাটি কে বানিয়েছে? বিশাল বড় পতাকাটি কে বানিয়েছে? আমাদের শিক্ষকগণ। তোমাদের শিক্ষকরা বানিয়েছে। আজকে তোমরা এখানে কেন এসেছো? শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। আমরা শহীদদের জন্য আমাদের খোলা চিঠি নিয়ে এসেছি। আচ্ছা, কি চিঠি? এখানে কি লিখেছো? এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা লেখা আছে এবং শহীদদের জন্য অনেক কিছু লেখা আছে। আমাদের একটু পড়ে শোনাবে? আমার শ্রদ্ধেয় শহীদ ভাই ও বোনেরা, আপনাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা উৎসর্গ করলাম। আপনাদের প্রতি রয়েছে আমার বিনম্র শ্রদ্ধা ও বুক ভরা ভালোবাসা। আমরা যতই ভালোবাসি না কেন তা খুব কম মনে হয়। অনেক বড় একটি চিঠি, অর্থাৎ তোমরা কি এক একজন এক একটি চিঠি নিয়ে এসেছো? তোমার চিঠিতে কি লিখেছো একটু পড়ে শোনাবে? শ্রদ্ধেয় শহীদগণ, সকল শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা। শুনেছি শহীদরা নাকি আমাদের দেখতে পায়। 26শে মার্চ স্বাধীনতা দিবস বাঙালির জাতির জীবনে একটি অবিস্মরণীয় দিন। যেহেতু চিঠিটা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে ভাষা শহীদরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, শহীদদের প্রাণের বিনিময়ে আমরা আমাদের এই দেশে পেয়েছি। অসাধারণ। নাহিদ, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যতজন শিক্ষার্থী আছে প্রত্যেকের হাতে একটি করে চিঠি, এবং সেই চিঠির সাথে তারা ছবিও এঁকেছে, এবং এটি তারা শহীদদের উদ্দেশ্য করেই আসলে লিখেছে, এবং সেই সাথে শিক্ষকরাও রয়েছেন। আমরা শিক্ষকদের সঙ্গে একটু কথা বলতে চাই, তারা আসলে কি কারণে এই শিক্ষার্থীদেরকে এখানে আসলে নিয়ে এসেছেন, এবং এই চিঠি লেখার আইডিয়াটা আসলে কার? আমরা মনে করি যে আমাদের মনে হয় ভবিষ্যৎ প্রজন্ম যারা, যুব সমাজ যারা আছে, ছাত্র সমাজ যারা আছে, যারা ছাত্র, তাদের মধ্যে দেশপ্রেম আস্তে আস্তে দেশপ্রেম থেকে তারা সরে গেছে। এর কারণ হলো সঠিক ইতিহাস তারা জানে না, এবং প্র্যাকটিক্যাল তারা মুক্তিযুদ্ধ বা আমাদের স্বাধীনতা বা আমাদের বিজয় দিবস সম্বন্ধে আমরা যদি আরও তাদেরকে সংস্কৃত করতে পারি। আপনি লক্ষ্য করবেন আমাদের এই প্রতিষ্ঠান, আজকে আমরা এসেছি শুধু ফুল নিয়েই আসি নাই, আমাদের ফুলের সাথে সাথে একটা মেসেজ আছে প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে। তাদের শহীদের প্রতি লেখা, দেশের প্রতি লেখা একটা চিঠি আছে, সে ফুলের সাথে আমরা চিঠিও দিব, একটা মেসেজ দিয়ে যাব। আমরা মনে করি, আমাদের প্রতিষ্ঠান মনে করে, এই মেসেজ থেকে যদি দুটা কথা অন্তত কেউ শিখে নেয়, তাহলে দেশের প্রতি তার ভালোবাসা বাড়বে, দেশপ্রেম বৃদ্ধি পাবে। আর দেশপ্রেম বৃদ্ধি পেলেই আমাদের দেশের সকল দুর্গতি থেকে, সকল দুর্দশা থেকে, সকল অধঃপতন থেকে আমরা মুক্তি পাবো একমাত্র দেশপ্রেমের মাধ্যমে। অনেক ধন্যবাদ আপনাকে। মানে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ছড়িয়ে দেবার যে কত ধরনের বিষয় থাকতে পারে, সেটি আসলে আজকে আমরা দেখলাম। এটি আসলে নিঃসন্দেহে একটি নতুন ধারণা যে চিঠি দিচ্ছে তারা শহীদদের কাছে। তাই এই ছিল আমার কাছ থেকে এখান থেকে সর্বশেষ খবর। এরকম বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু আমরা আজকে এই স্মৃতিসৌধের প্রাঙ্গণে দেখতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ অন্তরা। শুধু একটা বিষয় একটু জানতে চাই, আপনি যদি আমাকে শুনে থাকেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের নামটি আমি শুনতে পারিনি, আরেকবার কি একটু বলবেন? হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানের নামটি, এরা এসেছে রাজেন্দ্রপুর থেকে, গাজীপুর থেকে, এবং এই শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কবির সিদ্দিকী কলেজ, আমার যতদূর মনে পড়ছে। হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানটির নাম হচ্ছে ইকবাল সিদ্দিক কলেজ। এটি রাজেন্দ্রপুর গাজীপুর থেকে এসেছে, এবং তারা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আসলে এসেছে, এবং তারা প্রতি বছরই এসে থাকে। আপনারা কি প্রতি বছরই এরকম চিঠি নিয়ে আসেন? না, এবার চিঠির আয়োজনটা এবার প্রথম করা হয়েছে। আমাদের মনে হলো যে আমরা যে ট্রিবিউট দেই আমরা শহীদদের প্রতি, এটা লিখিতভাবে যদি আমরা দেই, অন্যরা পড়বে। অনেক ধন্যবাদ। আমরা একটি চমৎকার উদ্যোগ দেখছিলাম ইকবাল সিদ্দিক শিক্ষা প্রতিষ্ঠানের, তারা একটি বড় পতাকা নিয়েছেন, তার সাথে এই প্রযুক্তির যুগেও চিঠি দেওয়া, এবং এটি প্রতীকী হলেও এটির মধ্যে দিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা। আমরা বোধহয় আবার আলোচনায় ফিরতে পারি। আপনি 25শে মার্চের সেই কাল রাতের পরের ঘটনার কথা বলছিলেন। কাল রাতের পরে যখন আমরা সেদিন পরদিন তো আমরা কোথাও বাড়ি থেকে বের হইনি, কারফিউ ছিল। 2 দিন পর কারফিউ যখন ওঠে তখন আমাদেরকে অর্ডার দেওয়া হলো যে যেখানে মিলিটারি অফিসার আছো
তোমরা এসে সমাবেত হও। আমি ছিলাম এয়ারফোর্সের ডাক্তার, সুতরাং আমি শাহিন স্কুল বলে একটি স্কুল আছে, সেই স্কুলের মাঠে গিয়ে আমরা জড়ো হয়েছিলাম, আমার মনে আছে। এবং যত বাঙালি অফিসার, যত পাকিস্তানি অফিসার সবাই এসে জড়ো হয়েছিলেন। আমাদের তখন ভয় ছিল যে আমাদের ব্রাশ ফায়ার করে হয়তো মেরে ফেলতে পারে, কারণ সেরকম একটা মনের ভিতরে শঙ্কা ছিল। কিন্তু সেই শঙ্কা নিয়েও আমরা সেখানে হাজির হয়েছিলাম, কোনো উপায় ছিল না সেই সময়, সম্পূর্ণ অবরুদ্ধ অবস্থা। তো যাই হোক, সেখান থেকে নানাবিধ কথাবার্তা বলে দেশকে বাঁচাতে হবে, দেশ সংকটের ভিতরে ইত্যাদি সমস্ত বক্তৃতা বিবৃতি পরে আমরা যার যার মতো নিজের কাজে চলে এলাম। আমি ছিলাম ডাক্তার, আমি ফ্যামিলি উইংয়ের ডক্টর। আমি ওখানকার মেয়েদেরকে দেখতাম, প্রসূতিদেরকে দেখতাম, বাচ্চাদেরকে দেখতাম। তো সুতরাং আমার ডিপার্টমেন্ট ছিল সম্পূর্ণ আলাদা, আমি সেই কাজেই ওদের ছিলাম। কিন্তু ওই 9 মাসে সমস্ত পাকিস্তানি ফ্যামিলি একজন একজন করে চলে গেল, সমস্ত পশ্চিম পাকিস্তানে তদানীন্তন। ফলে যেটা থাকলো যে আমার হাতে কতিপয় বাঙালি পরিবার ছিল, যাদের মহিলারা প্রেগনেন্ট ছিলেন এবং ছোট ছোট শিশুরা, তাদেরকে আমি সেই 9 মাস দেখেছি। আপনার কোর্সমেট যারা পাকিস্তানি অফিসার ছিলেন, স্বাধীনতা ঘোষণার পর তাদের প্রতিক্রিয়া কেমন দেখেছিলেন? স্বাধীনতা ঘোষণার কোর্সমেট তো তোমাদের একটা কথা বলি, প্রত্যেকটি বাঙালি অফিসার যারা তখন ওইখানে ছিলেন, প্রত্যেকেই ছিলেন মনোকষ্টে, প্রত্যেকেই ছিলেন দুঃখ, কষ্ট, বেদনা নিয়ে তারা ছিলেন, এবং তারা বাইরে হাসিমুখ করে থাকতেন। কিন্তু আমাদের বাঙালি অফিসারদের ভিতরে সর্বক্ষণই কথা হতো, ফিসফিস হতো, কে কিভাবে পালাবেন সেই পরিকল্পনা হতো, কে কিভাবে ওয়েট করছেন এই কাজের জন্য, আমার ওয়াইফ প্রেগনেন্ট, তার বাচ্চা হলে পরে আমি পালিয়ে যাব, ইত্যাদি ইত্যাদি। তারা প্রত্যেকেই নিজস্ব যে সমস্যা তখন ছিল, কেউই সুখী ছিলেন না, কেউই না। এবং আমরা প্রতিদিন ফিডব্যাক পেতাম। একজন অফিসার আসতেন, তার নামটা আমি ভুলে গেছি, তিনি প্রতিদিন এসে আমাদেরকে ফিডব্যাক দিতেন, কোথায় কি হয়েছে, কোথায় কি ঘটেছে, কোথাকে, এবং প্রত্যেকে তার ভিতরে এক ধরনের উদ্দীপনা ঘটতো যে কোথাও যদি মুক্তিযোদ্ধারা কোনো একটা ইয়েতে গিয়ে তারা সাকসেসফুল হয়ে ফিরে এসছে যুদ্ধে গিয়ে, তিনি সেগুলো বলতেন। কোথা থেকে তিনি খবর পেতেন আমরা জানি না, কিন্তু আমরা তার মুখ থেকে শুনতাম এবং আমরা খুব উদ্দীপিত বোধ করতাম। কিন্তু আমরা কি মানে ক্রমান্বয়ে বুঝতে পারছিলেন যে দেশ স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছে? অবশ্যই ক্রমান্বয়ে বুঝতে পারছেন দেশ। কিন্তু আমি ভাগ্যবান ছিলাম এই কারণে যে আমাদের তখনকার দিনে তদানীন্তন যিনি চিফ মেডিকেল অফিসার, যার আন্ডারে আমরা কাজ করতাম, তিনি ছিলেন একজন খ্রিস্টান, তিনি ছিলেন একজন ক্রিশ্চিয়ান, এবং তিনি আমাদেরকে সর্বতোভাবে, মানে আমরা ডাক্তার যারা ছিলাম, অনেক বাঙালি ডাক্তারও ছিলাম, তাদেরকে সবসময় প্রোটেকশন দিয়ে রাখতেন, সবসময় তিনি প্রোটেকশন দিয়ে রাখতেন, কোনো প্রকারের কোনো ঝামেলা ভিতরে জড়াতে দিতেন না। আর আমরা বুঝতামই যে আমরা কিভাবে আছি। তো আমি তার প্রতি এখনও কৃতজ্ঞ এই কারণে যে তিনি অতি সংকটের সময় আমাকে বলেছিলেন যে এইবার তোমরা যেখানে পারো চলে যাও। একটা দীর্ঘ যাত্রা, এবং এই যে জয়ের যে যাত্রা, সেই যাত্রাটা হয়তো বা এখনো আমরা অতিক্রম করতে পারিনি। আমরা মুক্তি সংগ্রাম বলি বা স্বাধীনতা বলি, এই সংগ্রাম আমাদের এখনো চলমান। আমরা নিশ্চয়ই আরও প্রসঙ্গ নিয়ে কথা বলবো, আরও বিষয়বস্তু আসবে আপনার সঙ্গে কথা বলতে বলতে। দর্শক, এ পর্যন্ত নিয়ে নিচ্ছি ছোট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি স্বাধীনতা তুমি নিউজ 24 এর বিশেষ এই আয়োজনে। আপনাদের সঙ্গে আছে আমি সুকন্যা আমির, এবং আমার সঙ্গে রয়েছেন আমি নাহিদ হোসেন। আমরা আমাদের সাথে অতিথি হিসেবে আছেন কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। আমরা আবার একটু আলোচনায় ফিরবো, তার আগে আমাদের একজন সহকর্মী যুক্ত আছেন এই মুহূর্তে আমাদের সাথে, নাজমুল হুদা, তিনি সাভারের স্মৃতিসৌধ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। নাজমুল, আমি আশা করব আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মানুষের ভিড় কি এখনো আছে স্মৃতিসৌধে? কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী সজল এবং অন্তরা জানিয়েছিলেন যে মানুষ আসতে শুরু করেছেন। এই মুহূর্তের কি অবস্থা একটু জানাবেন? নাহিদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এখন কিন্তু যে সাধারণ মানুষের ঢল নেমেছে, এবং যেটা হয়েছে যে যেহেতু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু প্রচুর মানুষ আসতে শুরু করেছে, এবং সাধারণ মানুষ আসতে শুরু করেছে বিভিন্ন ব্যানারে। এখানে দেখছেন যে এখনও কিন্তু শ্রদ্ধা নিবেদন করছে যে এখানকার যারা শ্রমিক নেতা তারা কিন্তু এসেছে, এবং যারা গার্মেন্টসের ওয়ার্কার তারাও কিন্তু শ্রদ্ধা নিবেদন করছে, এবং জাতীয় স্মৃতিসৌধে এবং শহীদদের প্রতি, বীর যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে কিন্তু জাতীয় স্মৃতিসৌধে পুষ্প অর্পণ করছে।
করছেন এবং বিভিন্ন কলেজে এবং ব্যাংক এবং বিমা বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন কিন্তু তারা এখানে দেখছেন যে শ্রদ্ধা নিবেদন করছে। আপনার সাথে একটু কথা বলি যে আপনারা তো শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন, এবারে যে আসলে যে চেতনা সে যদি একটু বলতেন যে 1971-এর পরে এই এখন পর্যন্ত যে 53 বছর হলো, যে এখনো কি গণতন্ত্র ফিরে পেয়েছেন কিনা? আমরা 1971 সালে শ্রমিক, ছাত্র, কৃষক, জনতা 71-এ স্বাধীন করেছে, যুদ্ধ করে স্বাধীন করেছে। সেই স্বাধীন আমরা মনে করি শিল্পের মালিক তাদের অধিকার থেকে। আপনাকে যেমনটি আসলে বলছিলেন, তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন এবং আর বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু এসেছেন এবং লাখো মানুষের ঢল নেমেছে। এখন কিন্তু সাধারণ মানুষ এবং বিভিন্ন ব্যানারে কিন্তু স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু তারা এসেছে এবং বিভিন্ন এখন কিন্তু বাসদ, ন্যাপ, গণফর্ম এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কিন্তু ন্যাশনাল পার্টি, অন্যান্য যেসব ওয়ার্কার্স পার্টি, অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু এখন শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। এরই মধ্যে দেখছেন যে সাধারণ মানুষ সহ অন্যান্য যারা বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজনও কিন্তু আসতে শুরু করেছে। এই ছিল জাতীয় স্মৃতিসৌধের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাহিদের কাছে। নাহিদ, শ্রদ্ধা জানাতে আসছেন, আপনাকে অনেক ধন্যবাদ নাজমুল যুক্ত হওয়ার জন্য। আমরা সুগুণ একটু আলোচনায় ফিরি। আমার মনে হয় একটু স্মৃতি কথায় আমরা আবার একটু পরে যেতে চাই। 25শে মার্চের তার পরবর্তী গল্পটি শুনলাম, একটু 16ই ডিসেম্বরের গল্প শুনতে চাই। যখন বুঝলেন, কখন আপনারা আসলে অনুধাবন করলেন যে লাল সবুজের সেই পতাকা আমাদের? সেই 9টা মাসে আমরা যে আজকে যে আমাদের স্বাধীনতা দিবস, মন খুলে আনন্দ করতে পারি না, কারণ গতকালকে স্মৃতিটা মনের ভিতরে এত জলজল করছে যে 25শে মার্চ যে ঘটনাগুলো ঘটেছে সেই স্মৃতিগুলো আমাদের মনে জলজল করছে যে 26শে মার্চের স্বাধীনতা দিবস যে মন খুলে আনন্দ উপভোগ করবো, এটা করতে পারি না, কারণ বুকের ভেতরে সেই কষ্টটা রয়ে গেছে। কিন্তু যেহেতু ঘোষিত স্বাধীনতা দিবস, অবশ্যই আমরা দুঃখটাকে ভুলে আমরা আনন্দটাকে গ্রহণ করেছি, কারণ আমাদের সেটা সম্মুখে এগিয়ে যেতে গেলে দুঃখ নিয়ে থাকলে চলবে না, আমাদের সম্মুখের দিকে এগোতে হবে। স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি, খুব খুশির সঙ্গে উদযাপন করছি। এবং যখন 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবস ঘোষণা হলো, সবচেয়ে মজার কথা, আমার স্বামী হচ্ছেন কবি সব্যসাচী সৈয়দ শামসুল হক, তোমরা সকলেই জানো। তাকে আমি সেই সময় অনেক কষ্ট করে, আমার দুটো ছোট ছোট বাচ্চা সহ তাকে সেই সময় অনেক কষ্ট করে আমি তাকে বিদেশে পাঠিয়েছিলাম, ফ্রিজ বিক্রি করে, টেলিভিশন বিক্রি করে, এনসাইক্লোপিডিয়া বিক্রি করে, গানের মেশিন বিক্রি করে, কোনো রকমে 16,000 টাকা কিছুতে হয় না তার বিলেত যাবার টাকা। সেই টাকাটা জোগাড় করে আমি তাকে লেদার মার্চেন্ট অর্থাৎ সে চামড়ার ব্যবসায়ী হিসেবে পাসপোর্টে লিখে সেইভাবে তাকে আমি, সেই পাসপোর্টে এখনও আছে, লেদার মার্চেন্ট হিসেবে তাকে আমি পাঠিয়েছিলাম। তার বন্ধু বান্ধব তাকে পাঠিয়েছিলেন বিলেতে, সেখানে গিয়ে অনেক কষ্ট করেছেন, তার তো কোনো চাকরি ছিল না। সবচেয়ে মজার কথা, 16ই ডিসেম্বরের যে স্বাধীনতা ঘোষণা, এটা সৈয়দ শামসুল হকের কণ্ঠে এসেছে বিবিসি থেকে। সেইটা আমার সবচেয়ে বড় আনন্দের কথা, যে আমি যে এত কষ্ট করে পাঠালাম, তার তো কোনো চাকরি ছিল না, কিছুই ছিল না, ফ্রিল্যান্স ছিলেন, ওখানে ছোটো কাজ করতেন। সেই দিন যে মানুষের কলকাতা থেকে যে ভদ্রলোকের খবরটা পড়ার কথা, তিনি সেদিন আসেননি কোনো কারণে, এবং সৈয়দ হককে বলা হলো তুমি খবরটা পড়ে দাও, তুমি তো এমনি আছো ছুটকো। তো উনি পড়তে গিয়ে হঠাৎ করে মাঝখানে একটা স্লিপ পেলেন যে তার বস ইংরেজ, তিনি পাঠিয়েছেন চিরকুটে যে তোমাদের দেশ এক্ষুনি স্বাধীন হয়েছে, তুমি এই ঘোষণাটা দিয়ে দাও। উনি তখন সেই ইংরেজি থেকে তর্জমা করে বললেন, এইমাত্র খবর পাওয়া গেল আমাদের দেশ পাকিস্তান বাহিনী এরকম সারেন্ডার করেছে। সেটা যে একটা আনন্দের বিষয় ছিল, আমার মনে হলো যে আমার এত কষ্ট, এত পরিশ্রম, এত দুঃখের একটা সার্থক সেদিন একটা আমি উপহার পেলাম। তো সেই দিন যেটা হয়েছিল, চোখের সামনে দেখলাম সমস্ত লুঙ্গি পরা, গেঞ্জি পরা, ছেঁড়া ছুটো জামা কাপড় পরা, হাতে বন্দুক নিয়ে মুক্তিযোদ্ধারা পিল পিল করে লক্ষ্মীবাজারের চারপাশ থেকে বেরিয়ে আসছেন। তারা যে কোথায় ছিলেন লুকিয়ে আমরা সেটাই তো জানতাম না। তারা যখন বন্দুক নিয়ে বেরিয়ে আসছেন এবং আকাশের দিকে গুলি ছুটছে খুশি মনে, এই গুলি ছুটতে গিয়ে অনেক বাচ্চা কাচ্চা মারা গেছে, ভাইয়ের বন্দুকের গুলি নিয়ে এসে গুলি ছুটতে গিয়েছে আকাশে, সেখানে বাচ্চা মারা গিয়েছে। এরকম ঘটনা সেদিনও ঘটেছে, কিন্তু আনন্দে ফুর্তিতে মানুষ এগুলো কিছুই খেয়াল করেনি, যে 1000 বছরের পরাধীন একটি দেশ মুক্ত স্বাধীনতা কিভাবে উপভোগ করে। আমি মনে করি যে 16ই ডিসেম্বরে যে আমি বেঁচেছিলাম এবং আমি যে স্বাধীনতা দেখেছি, তারপরে আমি পরদিন যদি মারাও যেতাম আমার কোনো দুঃখ থাকতো না।
আমরা একটু সাহিত্যের আলোচনায় অন্যরকম আনন্দ উল্লাস এবং আনন্দের যে যাত্রা, সেই আনন্দের কোনো সীমা পরিসীমা নেই। মানুষ একদিকে কাঁদছে, ছেলে হারিয়ে কাঁদছে, আর একদিকে হাসছে। সেটা একটা অপূর্ব সিনারিও, ওটা কল্পনা করা যায় না যারা চোখে দেখেছেন। এবং আমি মনে করি যে আমার জীবন সার্থক। আমি যে কোনো দেশ, আমার দেশ বলে না, যে কোনো দেশে একটি স্বাধীন সত্তা দেখে গেলাম, সেটা একটি মানুষের জীবনে বিরাট একটা পাওয়া, অনেক বড় পাওয়া। আমরা একটু বর্তমান সময়ে আসতে চাই। আপনি একটা লম্বা সময়ের মধ্য দিয়ে, আপনি নিজে যেমন বলছিলেন যে 16 ডিসেম্বর আপনার জীবনের অনেক বড় উপহার, আপনিও বাংলাদেশের মানুষকে, পাঠককে অনেক সাহিত্য উপহার দিয়েছেন। আপনার পেশাগত জীবনের বাইরে এটিও আপনার একটি অন্যতম সত্তা। সাহিত্যে কিংবা চলচ্চিত্রে, কবিতায় মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যতটা একটা সময় দেখা যেত, এই মুহূর্তের সাহিত্যে কি আপনি ঠিক ততটা দেখেন? সাহিত্য একটা জাতির নিশ্চয়ই অনেক বড় একটা শক্তির জায়গা, অনেক বড় খুঁটি, কবিতা, সাহিত্য, চলচ্চিত্র, গান। এই জায়গাগুলো থেকে মননশীলতার যে প্রেক্ষাপটে জাতি গঠনে যে মননশীলতার প্রয়োজন, এবং সেই মননশীলতায় এই উপকরণগুলোর যে প্রয়োজনীয়তা, সেইখানে কি খানিকটা মুক্তিযুদ্ধ কিংবা স্বাধীনতার অস্তিত্ব আপনি একটু কম অনুভব করেন? আমি কম অনুভব করি না, কারণ মননশীলতা তোমাকে অর্জন করতে হয়, সৃজনশীলতার সঙ্গে সঙ্গে মননশীলতা অর্জন করতে হয়। আমরা কিন্তু গ্রাস রুট থেকে শুরু করেছি আমাদের শিল্প সাহিত্য সব কিছু। যখন পাকিস্তান আমল হয়, তারপর থেকে গ্রাস রুট থেকে আমাদের শিল্প সাহিত্য শুরু হয়েছে। সুতরাং মননশীলতা এবং সৃজনশীলতা বলতে তোমরা যেটা বোঝো, সেটা হয়তো সেই প্রাপ্তিটা হয়নি, কিন্তু অবশ্যই আমরা মননশীল এবং সৃজনশীল সাহিত্য রচনা করার ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা যেভাবে আশা করি সব জিনিসের একটা থিতিয়ে যায়, সব জিনিসই সেই 50 বছর আগে আমরা যেভাবে আমরা স্বাধীনতা যুদ্ধ নিয়ে লিখতাম, মুক্তিযুদ্ধ নিয়ে লিখতাম, ভাষা যুদ্ধ নিয়ে লিখতাম, সেভাবে লিখছি না। কিন্তু এখন কিন্তু আবার একটা কিন্তু জেগে উঠছে মানুষ, আবার কিন্তু লোকে স্বাধীনতা যুদ্ধ নিয়ে লিখছে, আবার কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে লিখছে, আবার কিন্তু তোমার 21শে ফেব্রুয়ারি নিয়ে লিখছে, ভাষা দিবস নিয়ে লিখছে। এটা ঘুরে ঘুরে আসে। আমরা হয়তো এখন যে সময়টা যাচ্ছে, সেই সময়টা কিন্তু আমরা অনেক দিক থেকে প্রবৃদ্ধি লাভ করেছি, অনেক কিছু আমাদের উন্নতি হয়েছে, কিন্তু আমাদের মনোজগতের যে উন্নতি হওয়ার কথা হয়তো সেভাবে হয়নি। সেটাও আমরা আশা করি আস্তে আস্তে হবে, ধীরে ধীরে হবে। মনে রেখো, আমরা কিন্তু অনেক কাঠখড় পুড়িয়ে এত দূর এসেছি। আমাদের বঙ্গবন্ধু হত্যা ঘটে গেছে, তার পুরো পরিবার সহ হত্যা ঘটে গেছে, জিয়াউর রহমানের হত্যা ঘটে গেছে, তারপরে আমাদের জেল হত্যা ঘটে গেছে, অনেক কিছু হত্যাকাণ্ডের ভেতর দিয়ে কিন্তু বাংলার মানুষ ধীরে 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 এগিয়েছে। মননশীল এবং সৃজনশীল হতে গেলে যে ধরনের স্থিতি তোমার দরকার রাষ্ট্রে এবং জাতীয় জীবনে এবং ব্যক্তিগত জীবনে, সেটা আমরা অর্জন করতে এখনো পারি নাই। সেটা যখন পারবো, অবশ্যই আমাদের সাহিত্য অন্য ধরনের সাহিত্য হবে। আমাদের 75 পরবর্তী যে প্রেক্ষাপট, একটা লম্বা সময় স্বাধীনতার পক্ষের শক্তির অনুপস্থিতি ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয় 75-এর 15ই আগস্ট, তারপর থেকে একটা লম্বা সময় দেশবিরোধী শক্তির একটা অবস্থান ছিল। সেই সময় থেকে একদিকে যেমন অনেক ইতিহাস বিকৃত হয়েছে, অনেক ইতিহাসের তথ্য উপাত্ত নষ্ট হয়েছে, তার পাশাপাশি কি এই যে সৃজনশীল চর্চা, সেটিও খানিকটা বিঘ্নিত হয়েছিল? সেটা খানিকটা না, অনেকখানি ব্যাহত হয়েছে। আমার মনে আছে, আমি যখন বিদেশ থেকে এসে বাংলাদেশের চাকরি করতে আসি, বঙ্গবন্ধুর নাম মুখে উচ্চারণ করতে পারতাম না, জাতীয় চার নেতার নাম উচ্চারণ করতে পারতাম না, স্বাধীনতার যুদ্ধ, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন উচ্চারণ করতে পারতাম না। সব কিছুর জন্য আমাদের বাংলাদেশের শত্রু হয়ে গেল। এমন শাসন আমরা পেয়েছি যখন আমরা এই সমস্ত নাম উচ্চারণ করতে পারিনি। একদিন দুই দিন না, বছরের পর বছর, যুগ বলতে গেলে। তো তুমি কি মনে করো মানুষের সে সময় অবক্ষয় হয়নি? অনেক মানুষ বেঁচে থাকার জন্য দাবিদারি করেনি, অনেক মানুষ বেঁচে থাকার জন্য সমঝোতা করেনি। এটা হবেই, এটা হয়েছে। এবং তখন আমাদের অনেক অবক্ষয় হয়েছে, মানসিক, শারীরিক, সামাজিক, পারিবারিক সব কিছু অবক্ষয় হয়েছে। তারপর আবার আস্তে আস্তে ধীরে ধীরে জেগে ওঠা। আমাদের দুর্ভাগ্য এই যে আমরা কোনো একটা এই স্বাধীনতা যুদ্ধের ব্যাপারেও, মুক্তিযুদ্ধের ব্যাপারেও আমরা এখনও একমত হতে পারি না। এইটাই আমাদের দুর্ভাগ্য জাতি হিসেবে। কিন্তু সত্য তো কখনো পিছিয়ে থাকে না, সত্যকে তুমি কখনোই লুকিয়ে রাখতে পারবে না। আমাদের দেশে ভাষা যুদ্ধ হয়েছিল, আমাদের যুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছিল, এবং আমাদের যুদ্ধে বঙ্গবন্ধুকে পরিবার সহ হত্যা করা হয়েছিল, জেল হত্যা করা হয়েছিল। এগুলো ঐতিহাসিক সত্য, এগুলো তুমি কিছুই পিছিয়ে রাখতে পারবে না। আমাদের মনোজগৎকে আঘাত করেছে, আমাদের সাহিত্যের জগৎকেও কালিমা লিপ্ত করেছে। আমরা অনেক সময় ভুল সাহিত্য লিখেছি ভয়ের চোটে, আমরা মুখ খুলতে পারিনি, কিন্তু সেটাও তো আমাদের একটা ইতিহাস।
যে আমরা টর্চারের ভেতর দিয়েছিলাম। এখন তোমাকে যদি মুক্ত স্বাধীনভাবে চর্চা করতে হয় তা মানুষকে সাহসী হতে হবে, একটা কবিকে সাহসী হতে হবে, একটা সাহিত্যিককে সাহসী হতে হবে, এবং আমার ধারণায় আমাদের সে কবি সাহিত্যিকরা যথেষ্ট সাহসী। হ্যাঁ, সাহসী উচ্চারণ কবিতায় আছে, সাহসী উচ্চারণ সাহিত্যে আছে, কিন্তু আপনি যেটি বলছিলেন যে সেই যে ৭৫ পরবর্তী সময় যে সাহিত্য অনেকাংশে অনেকখানি বিঘ্নিত হয়েছিল, সাহিত্যের চর্চা গত অন্তত প্রায় ১৫ বছর স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায়, এই সময় কি আসলে এই যে সাংস্কৃতিক আন্দোলন চর্চা যে মাত্রায় হওয়ার কথা ছিল, কিংবা অনেক বিশ্লেষক বলেন যে সেই মাত্রায় হয়নি, সামনের দিনেও কি সেই রকম একটি এগিয়ে যাওয়ার অগ্রযাত্রায় সেই জায়গাটির অভাব আপনি বোধ করেন, যে সামনের দিন আরো বাড়ানো উচিত? শোনো, আমি তোমাকে বলি, আমি কখনো আশাহীন নই, আমি খুবই আশাবাদী একজন মানুষ। এমনকি সেই সময়ে সেই আমলে যারা সাহিত্য রচনা করেছেন, কবিতা রচনা, তুমি দেখো রূপক অর্থে বেঁকে গেছে সাহিত্যের ধারাটা, কিন্তু মিথ্যা কথা বলেনি। কবি সাহিত্যিকরা মিথ্যা কথা বলেনি, হয়তো সাহিত্যের ধারাটা নদী বাঁক নিয়েছে, মিথ্যা কথা বলেনি। এবং সেই সাহিত্যের ভিতরে রূপক হিসেবে তুমি খুঁজে পাবে যে দেশে ইঙ্গিত পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায়। কবি সাহিত্যিকরা কোনো দেশে আমার মনে হয় না তারা আঁতাত করেন, দুষ্ট শক্তির সঙ্গে অশুভ শক্তির সঙ্গে আঁতাত করেন। যদি কিছু লোক করে থাকেন তাহলে নিজের ব্যক্তিগত সুখ সুবিধার জন্য, তাছাড়া আর কোনো কারণই নেই। তারপর থেকে তুমি যেটা বলছো যে আমরা এখনো পাচ্ছি না কেন, তুমি দেখো এখন ডিজিটাল যুগে আমরা প্রবেশ করেছি, আমাদের এখন মন মানসিকতা সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। আমার নাতি আমার সমস্ত কাজকর্ম ইমেল করে দেয়, আমি ইমেল করতে পারি না, সে ইমেল করে দেয়। তো আমরা যে যুগে প্রবেশ করেছি সেই যুগে আমাদের মানসিক পরিবর্তন অনেক হয়েছে, আমরা এখন খুব দ্রুততার সঙ্গে অনেক কাজ করতে চাই। আমরা এই মনোজগতের পরিবর্তন নিয়ে একটু কথা বলতে চাইবো। তার আগে আমাদের আরেকজন সহকর্মী আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, রেজাউল করিম মানিক, তিনি রংপুর থেকে যুক্ত হয়েছেন। মানিক, আমি আশা করব আপনি শুনতে পাচ্ছেন আমাকে। রংপুরের এই স্বাধীনতা দিবসকে ঘিরে বিভিন্ন আয়োজন হচ্ছে, আপনি কোথায় আছেন এবং কি অবস্থা সেখানকার আমাদের একটু জানাবেন। মানিক। ধন্যবাদ আপনাকে। আসলে আমি রয়েছি রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে। এখানে আপনি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে মনোজ্ঞ সাংস্কৃতিক ডিসপ্লের মধ্যে দিয়ে কিন্তু এই স্বাধীনতা দিবসের বিভিন্ন অনুষ্ঠান চলছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং এই শিক্ষার্থীরা এসে তারা ডিসপ্লেতে অংশগ্রহণ করেছেন। এখানে প্রশাসনের কর্তা ব্যক্তিরা রয়েছেন, জেলা প্রশাসক ডক্টর চিত্রলেখা নাজনীন, পুলিশ সুপার সহ ডিআইজি, বিভাগীয় কমিশনার সহ সর্বস্তরের কর্মকর্তারা এই মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করছেন। এর আগে স্বাধীনতার প্রথম প্রহরে জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে সিটি মেয়র মোস্তফা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা শ্রদ্ধা নিবেদন করেন। সকালে সূর্যোদয়ের সাথে সাথে মরণমণির অর্জন, বঙ্গবন্ধু মুরাল এবং শিরুদ্দানে যে মুক্তিযুদ্ধের যে স্তম্ভ রয়েছে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার সাদিউল ইসলাম, ডিআইজি থেকে শুরু করে প্রশাসনের কর্তা ব্যক্তিরা, পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের কর্তা ব্যক্তিরা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এই স্বাধীনতা দিবসের শ্রদ্ধা নিবেদন ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া দিনব্যাপী নানা অনুষ্ঠান রয়েছে রংপুরে, বিশেষ মোনাজাত থেকে শুরু করে। মানিক, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা রংপুরে বিভিন্ন আয়োজন দেখছিলাম এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে। আমরা আবার একটু আলোচনায় ফিরি। আনোয়ারা সৈয়দ হক, আপনার সাথে যেটি বলছিলাম যে এই যে মনোজগতিক পরিবর্তন, এখন তথ্য প্রযুক্তির যুগ, এক ক্লিকেই পুরো পৃথিবী আমার হাতের মুঠোয়, সেই জায়গায় আমরা সব কাজ দ্রুত করতে চাই। আমি আপনার মতো আমিও আশাবাদী হতে চাই, হতাশাবাদী হয়ে প্রশ্নটি করছি না, কিন্তু গত এক দশকে কিংবা দেড় দশকে যেই রকম সাংস্কৃতিক চর্চা হওয়ার কথা ছিল, যতটা আমাদের সংস্কৃতি কিংবা কবিতা চলচ্চিত্র এগিয়ে যাওয়ার কথা ছিল, আপনার কি মনে হয় ততটা এগিয়েছে? মানে যদি খুবই মোটা দাগে একটু তুলনা করেন প্রত্যাশার তুলনায়। দেখো, একটা জাতি এবং একটা রাষ্ট্র যখন আঘাতপ্রাপ্ত হতে 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 অগ্রসর হয়, তখন কিন্তু তুমি যেভাবে রাতারাতি এটার আশা করো আশানুরূপ উন্নতি হয়তো হবে না। এটা হচ্ছে
কিন্তু ধীরে ধীরে হচ্ছে। আমরা যেভাবে আশা করেছিলাম সেভাবে হচ্ছে না। আমরা এত আঘাতপ্রাপ্ত একটা জাতি, আমরা কিভাবে রাতারাতি সব কিছু করে ফেলবো? আমাদের তো গ্রাসরুট থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমি মনে করি যে যতটুকু হচ্ছে আমাদের দেখতে হবে যে আমরা ঠিকমতো আমাদের সংস্কৃতিকে ধরে রাখতে পারছি কিনা। আমার মনে হয় ইদানিংকালে আমাদের গ্রামেগঞ্জে সাংস্কৃতিক চর্চা অনেক কমে গেছে। আগে যেভাবে হতো সেভাবে হচ্ছে না, এবং সাধারণ মানুষ যেভাবে সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত থাকতেন সেভাবে সম্পৃক্ত থাকতে পারছে না নানাবিধ কারণে। সেই দিকে আমাদের দৃষ্টি দেওয়াটা দরকার। কারণ তোমার সংস্কৃতি চর্চা না করলে তুমি সাংস্কৃতিক ব্যক্তিত্ব পাবে কি করে? তোমার দেশে কবিতা, সাহিত্য, শিল্প গড়ে উঠবে কি করে? তোমার এনভায়রনমেন্ট যদি সেরকম না থাকে, এনভায়রনমেন্ট যদি তোমাকে মানে সাহায্য না করে, তাহলে তো তুমি কিছুতে এই ধরনের কাজকর্ম করতে পারবে না। আর আমি মনে করি সাহিত্য সম্পর্কে আমি আশাবাদী। আমি মনে করি নতুন জেনারেশন যে ধরনের সাহিত্য রচনা করছেন, তাদের যে মেধা, তাদের যে বুদ্ধিমত্তা, তাদের হাতে সবসময় মেশিন রয়েছে, আমি মনে করি যে ধরনের নতুন ধরনের সাহিত্য রচনা করছেন তারা, আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং আমি সেটাকে অভিনন্দন জানাই। আমার মনে হয় যে আমাদের একটু ধৈর্য ধরতে হবে, সবুর করতে হবে। আমরা আমাদের জেনারেশনের কাছ থেকে কী ধরনের সাহিত্য আশা করি, কী ধরনের শিল্প আশা করি, সেগুলো ভবিষ্যতে বলে দেবে। তবে এখন বোধহয় ঝট করে আমাদের এই কথাটা বলা উচিত না যে আমাদের কিছুই হচ্ছে না বা কিছুই হবে না। আমরা এখন একটা স্ট্যাটিক পিরিয়ডে আছি, সেটাকে আমাদের ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে আমরা কিভাবে তৈরি করি। এখন কিন্তু তুমি দেখো আমাদের শিল্প সাহিত্য ক্ষেত্রে প্রায় ব্যারেন, কিছুই নাই। বড় বড় কবি সাহিত্যিক শামসুর রহমান ভাই থেকে শুরু করে, শহীদ কাদরী থেকে শুরু করে, শামসুল হক থেকে শুরু করে সবাই মারা গেছেন, সবাই আল মাহমুদ থেকে শুরু করে সবাই মারা গেছেন, বেলাল চৌধুরী থেকে মারা করে। আমাদের কিন্তু কেউ নাই। একটা ব্যালেন্স চর্চার জায়গায় কি একটা শূন্যতা অনুভব করেন? এক ধরনের শূন্যতা আমরা অনুভব করছি, কিন্তু শূন্যতা খুব শীঘ্রই এটা পূরণ হয়ে যাবে। কারণ কখনোই কোনো জায়গা শূন্য থাকে না। এমনকি যে রাজা মানে 40 বছর রাজত্ব করার পর মারা যান, সেই আসনও শূন্য থাকে না, আরেকজন এসে সিংহাসনে বসেন। তো আমার মনে হয় আমরা কিছুটা হতাশ বটে বর্তমান সময়ে, তবে শিল্প সাহিত্যের ক্ষেত্রে আমরা একটু ধৈর্যশীল হলে অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো। কিন্তু যেইভাবে আসলে শিল্প সাহিত্য চর্চা হওয়ার কথা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতাকে মাথায় রেখে, আপনি নিশ্চয়ই দ্বিমত করবেন না, আমরা সবাই জানি যে এখন তো বাংলাদেশে দেশ বিরোধী শক্তি বর্তমান, তাদেরকে পুরোপুরি নির্মূল করা যায়নি। তাদের মদদে জঙ্গিবাদ এখনো মাথাচাড়া দিয়ে ওঠে, সরকারকে হিমশিম খেতে হয় সেগুলো নিয়ন্ত্রণ করতে। এইগুলোর অস্তিত্ব কি আসলে সত্যিকারের যে আমাদের যে অগ্রযাত্রা, সেগুলো খানিকটা পিছু টেনে ধরে? অবশ্যই পিছু টেনে ধরে, অবশ্যই। তুমি যদি দেশের ভিতরে একটা খুব স্ট্রং অশুভ শক্তি থাকে, অবশ্যই সে মন মানসিকতা মানুষের পাল্টে দেয়, মানুষের ভিতরে ভীতি ধরায়, মানুষের ভিতরে সন্দেহ ধরায়, মানুষের ভিতরে দ্বিধা ধরায়, মানুষকে অগ্রসর হতে বাধা দেয়। এটা খুবই আনফর্চুনেট যে আমাদের দেশে এই ধরনের শক্তি এখনো আছে। তবে বিশ্বের যে কোনো দেশে বলো, অশুভ শক্তি সব দেশেই কিন্তু আছে। অশুভ শক্তি যদি মানুষ না থাকে, প্রকৃতি আছে। আজকে আমেরিকায় দেখো ঝড় হয়ে কিভাবে মানুষ মারা যাচ্ছে। তো অশুভ শক্তি হয় প্রাকৃতিক অথবা মানুষজনিত কারণে সর্বদাই আছে, সবসময় আছে। সেখানে জনগণকে হতে হবে সচেতন, জনগণকে হতে হবে সতর্ক, জনগণকে হতে হবে অনেক বুদ্ধিমান যে কিভাবে এই সমস্ত সংকট কাটিয়ে তারা সম্মুখের দিকে এগিয়ে যেতে পারেন। শিল্প, সাহিত্য, মানুষ, জনতা, দেশ সব কিছু নিয়ে, রাষ্ট্র সব কিছু নিয়ে যাতে আমরা এগিয়ে যেতে পারি সম্মুখের দিকে। আমাদের তো পিছন ফিরে তাকালে চলবে না, কারণ বহু বছর আমরা পিছিয়ে ছিলাম, আর কত পিছন ফিরে তাকাবো? সুতরাং আমাদের সম্মুখের দিকে এগোতেই হবে এবং শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং প্রগতিশীল মনোভাব নিয়ে এগোতে হবে। এই আপনি সবশেষ যে শব্দটি ব্যবহার করলেন, প্রগতিশীলতা, এই প্রগতিশীলতার সংজ্ঞাও তো কখনো কখনো সময়ের ধারাবাহিকতায় পাল্টে গেছে। যদি 75 পট পরবর্তী সময় সেই প্রগতিশীলতা আহত হয়েছিল, সেই প্রগতিশীলতার সত্যিকার অর্থে যে প্রগতিশীল চর্চা, সেটিরও কি খানিকটা অভাব বোধ করেন এই মুহূর্তে এসেও সেই স্বাধীনতা বিরোধী শক্তির জন্য? এবং যেটি আসলে সুনির্দিষ্টভাবে জানতে চাই, যে অশুভ শক্তির কথা বলছেন, ইতিহাস তো বলে সেই অশুভ শক্তির বিরুদ্ধে সবসময় কবিতারা দাঁড়িয়েছে, কবিরা দাঁড়িয়েছে, তার কলম কথা বলেছে। কিন্তু এখনকার সময় অশুভ শক্তির বিরুদ্ধে সেই যে সত্যিকার অর্থের বুদ্ধিবৃত্তিক চর্চা, সেটি কি দাঁড়াতে পারছে? শোনো, সেরকম যদি অবস্থা হয় অবশ্যই দাঁড়াবে, অবশ্যই দাঁড়াবে। তোমার হয়তো খেয়াল আছে কিছুদিন আগে, মনে আছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে একটি বাচ্চা মারা গিয়েছিল এবং রাস্তায় সব বাচ্চারা শুয়ে পড়েছিল।
সমস্ত ইয়াং বাচ্চারা তারা জীবনের তোয়াক্কা করেনি। তো যদি সেরকম সংকট কখনো দেশে আসে, তুমি দেখবে কোথা থেকে পিল পিল করে লোক জমছে, তুমি টেরও পাবে না। যেমন আমি বললাম 16 তারিখে যখন সমস্ত ব্যারেন পাকিস্তানিদের ভয়ে সবাই চুপচাপ, যে মুহূর্তে স্বাধীনতা ঘোষণা হলো পিল পিল করে মুক্তিযোদ্ধারা হাতে বন্দুক নিয়ে আসলো, তারা লুঙ্গি পরা, তারা ছেঁড়া গেঞ্জি পরা, তারা গ্রামের লোকজন একেবারে মনে হবে চাষা ভূষো শ্রমিক, সেই সমস্ত ছেলেপেলেরা সব কোথা থেকে আসলো, একদম চোখের নিমেষে রাস্তা ভরে গেল তাদেরকে দিয়ে। কি করে হলো এটা? তো শুভ শক্তি সবসময় আছে। তোমার দেশ যদি সত্যিকার অর্থে অশুভ শক্তির খপ্পরে পড়ে যায়, তখন দেখবে শুভ শক্তি কোথা থেকে যেন এসে যাচ্ছে। মানুষের ভেতরে যে শুভ আছে, সেই শুভ শক্তি কিন্তু সাংঘাতিক স্ট্রং, যেটাকে বলা যায় সাংঘাতিক বেগবান। তুমি কিন্তু তাকে কখনোই ঠেকে রাখতে পারবে না। এই যে আমার দুঃখ লাগে যে আমাদের দেশের ছেলেমেয়েরা একটু লেখাপড়া শিখে বিদেশ চলে যাচ্ছে, বিদেশ চলে যাচ্ছে। আমার মনে হয় তাদের চিন্তা করা উচিত, তারা বিদেশ চলে গেলে দেশকে রক্ষা করবে কে? দেশকে রক্ষা করার জন্য তো তরুণ দরকার। তরুণরা যদি বিদেশ চলে যান, তা আমাদের দেশ রক্ষা করবে তো? আমাদের দেশের নাম তো বাংলাদেশ। আমরা তো এখানে 16 কোটি বাঙালি বাস করি, আমাদের তো ভালো মন্দ চাওয়া পাওয়া আছে। আমাদের ছেলেমেয়েরা যদি বিদেশ চলে যান, তাহলে বাংলাদেশে কে আমাদের থাকবে? সেই সব নিয়ে অনেক সমাজবিজ্ঞানীরা চিন্তাভাবনা করবেন, সাহিত্যিকরা চিন্তাভাবনা করবেন, দেশে যারা ভালো চান রাজনীতিবিদরাও চিন্তাভাবনা করবেন। ওই যে ক্যানাডাতে বেগম পাড়া হয়েছে শুনলাম, সেগুলো তো আমরা তৈরি করিনি, করেছে তো কতিপয় লোক। তারা হয়তো দেশের কথা ভাবেননি, তারা হয়তো শুধু নিজেদের কথা ভেবেছেন। কিন্তু আমি মনে করি তাদের ছেলেমেয়েরা হয়তো এমনভাবে জন্মাবে বা এমন মন মানসিকতা নিয়ে জন্মাবে যে তারা মাতৃভূমির কথা চিন্তা করতে পারে। তো আমরা সেদিকে আশাহত হব না। আমি দেখেছি অনেক আশাহীন অবস্থাও কি করে যেন মানুষ জেগে যায়, সুতরাং আমি কখনোই আশাহত হব না। আমি মনে করি যখন আমাদের যদি সেই সংকটের সময় আসে, তুমি কল্পনাও করতে পারবে না কোথা থেকে শক্তি আসবে, শুভ শক্তি কোথা থেকে আসবে। আমরা নিশ্চয়ই সেই আশাবাদী আমরা সব সময় থাকবো, কারণ আমরা অনেক আশাহত অবস্থার ভিতর দিয়ে গিয়েছি আর দেখেছি আশায় আমাদেরকে জাগিয়ে রেখেছে এবং আমরা আশাহত হবার মতো অবস্থান থেকে বেরিয়ে এসেছি। তো আমি মনে করি যে কখনোই আমরা আশাহত হব না। সর্বক্ষণই আমি তরুণ সমাজের উপর নির্ভর করি এবং তাদের মন মানসিকতা, তাদের লেখাপড়া, তাদের বুদ্ধিমত্তার উপর লেখা করি। শুধু আমি একটা কথা বলবো যে মাথাটাকে রাখতে হবে পরিষ্কার আর দৃষ্টিটাকে রাখতে হবে স্বচ্ছ। দৃষ্টি স্বচ্ছ, মাথা পরিষ্কার যদি একটি তরুণের থাকে, তাহলে আমাদের দেশে ভয়ের কিছুই নাই। আমাদের আর পেছনে ফিরে তাকানোর সময়ও নাই, কারণ এখন ক্রমাগতভাবে এগিয়ে যাওয়ার সময়। আমরা সম্মুখের দিকে এগিয়ে যাব, আমরা পিছিয়ে তাকাবো কেন তাকাবো? আমরা বহু বছর পেছনে ছিলাম, এখন তো আর পেছনে থাকার কোনো কারণ নাই। আমরা সব কিছু নিয়ে, আমাদের ধর্ম নিয়ে, আমাদের সাহিত্য নিয়ে, আমাদের কালচার নিয়ে, আমাদের সব কিছু নিয়ে আমরা এগিয়ে যাব। নিঃসন্দেহে। আমরা শেষ 1 মিনিটে আপনার একদম আবার একটু স্মৃতিচারণে ফিরে যেতে চাই, তারপরে শেষ করব। যখন দেখলেন স্বাধীনতা শব্দটি আমাদের, বাংলাদেশ আমাদের, সেই মুহূর্তে আপনার ব্যক্তিগত অনুভূতিটা একটু জানতে চাইব। সেই ব্যক্তিগত অনুভূতি তো এখন তার প্রকাশ করা যাবে না বাবু। আমি আমার অবরুদ্ধ বলে একটি উপন্যাস স্মৃতিকথা লিখেছি, তার ভেতরে ডে 1 থেকে একদম কিভাবে আমি জীবন কাটিয়েছি, কিভাবে বাঘের খপ্পরে গিয়ে পড়লাম, কিভাবে নিজেকে বাঁচালাম, বাচ্চাদেরকে বাঁচালাম। সে একটা, আমার বাচ্চার বয়স ছিল তখন 3 বছর আর একটা ছিল 1 বছর। তো সুতরাং আমি সেই সময় খুবই কষ্ট, সৈয়দাব চলে যাওয়ার পরে আমার অনেক কষ্ট হয়েছে। তো কিন্তু সে কষ্ট সব ভুলে গিয়েছি যখন আমি 16ই ডিসেম্বরে পা দিলাম। এবং আমার মনে হয় আমার যত দুঃখ কষ্ট, ভাই হারানো, বোন হারানো, সব কিছু দুঃখ কষ্ট অবসান হয়ে গেল যে মুহূর্তে আমি 16ই ডিসেম্বরে পা দিলাম। এবং মনে হয় বিকেল দুপুর 12টা, 12:30, 1টার দিকে আমরা ঘোষণাটা পেয়েছিলাম। আমি কিন্তু সকালবেলাও আমরা খুব টেনশনে ছিলাম। তার আগের রাতেও একটা বিহারি বাড়িতে আমরা আশ্রয় নিয়েছিলাম প্রাণ বাঁচানোর জন্যে, কারণ সেই বিহারি ছিলেন সোহরাওয়ার্দী কলেজের প্রিন্সিপাল। তখন ছিল এটা জিন্না কলেজ, ওই প্রিন্সিপাল ছিলেন একজন বিহারি। আমরা তার বাসায় গিয়ে, আমি লক্ষ্মীবাজারে থাকতাম, তার বাসায় গিয়ে আমরা আশ্রয় নিয়েছিলাম, ছেলে মেয়ে ভাই বোন সকলে সহ। তার সেই ঘর ভরে গিয়েছিল এবং তার স্ত্রী আমাদেরকে পছন্দ করেননি, তিনি আমাদের সঙ্গে দেখাও করেননি, কোনো আশ্বাসও দেননি, তিনি আলাদা ছিলেন। কিন্তু সেই প্রিন্সিপাল সাহেব দয়া করে আমাদেরকে সেই রাতে জায়গা দিয়েছিলেন, কারণ আমরা ভেবেছিলাম যে 15 তারিখে আরেকটা ম্যাসাকার করবে আলবদর রাজাকাররা। সেই ভয়তে আমরা তার বাসায় লুকিয়েছিলাম, ছোট ছোট বাচ্চা নিয়ে, গরমে ঘামছিলাম। এত মানুষ সেখানে, চিনি না তাদেরকে, সমস্ত পাড়ার লোক সেখানে। তো সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। তো পরের দিন দেখো আমাদের জীবনটা কত সুন্দর হয়ে গেল, কল্পনার বাইরে।
এবং আমাদের নিশ্চয়ই এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সামনের দিনে আমরা যে বাংলাদেশের চিন্তা করে 1971-এ স্বাধীন করেছিল সেই বাংলাদেশের দিকেই নিশ্চয়ই আমরা ক্রমান্বয়ে এগিয়ে যাব। আনোয়ারা সৈয়দ হক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। অনেক আলোচনা হলো আপনার সাথে, আমরা নিশ্চয়ই আরো অন্য কোনো একদিন এই বিষয়ে আরো আলোচনা করব। আমরা বিরতির আগে কবি হাসান হাফিজের সাথে কথা বলছিলাম, আনোয়ারা সৈয়দ হক অনেক বিষয়ে আলোচনা করলেন। দুজনকেই ধন্যবাদ জানাই। আমরা একটু আজকে আমাদের এই বিশেষ আয়োজন স্বাধীনতা তুমি শেষ করব। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। স্বাধীনতা তুমি অনুষ্ঠানে এখানে বিরতি নিচ্ছি, কিন্তু স্বাধীনতা তুমি অনুষ্ঠান শেষ করলেও এরপরে আমাদের নিয়মিত সংবাদগুলোতে স্বাধীনতা দিবসের অন্যান্য আয়োজনের কথা নিশ্চয়ই আপনাদেরকে জানানো হবে। সবাইকে অনেক ধন্যবাদ।